ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের আজকের গল্পটির সত্য পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার, আমি সায়ন্তন এবং আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কালজয়ী চরিত্র যোগু মামা সিরিজের একটি বিখ্যাত গল্প রহস্য রাতের পদ্মায়। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক প্রসিদ্ধ নাম। তার জন্ম 1958 সালের 30শে অক্টোবর কলকাতায়। সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার হাত ধরে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়াও নবকল্লোল, শুকতারা, প্রতিদিন, আজকাল প্রভৃতি পত্রপত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তাঁর সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগুমামা ইতিমধ্যেই পাঠককুলের কাছে এক বহুল জনপ্রিয় একটি নাম। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত যোগুমামা রহস্য সমগ্র 2 এই বইটি থেকে। প্রধান চরিত্রে যোগুমামা এবং টুকলু। গল্প পাঠ তথা টুকলুর ভূমিকায় আমি সায়ন্তন, যোগুমামার চরিত্রে শ্রদ্ধেয় শ্রী নরেন ভট্টাচার্য। শুনতে থাকুন আজকের আমাদের বিশেষ নিবেদন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগুমামা সিরিজের কাহিনী রহস্য রাতের পদ্মায়। মিশমিশে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। হা হা করে বাতাস বইছিল। মরা চাঁদের আলোয় জল চিকচিক করে উঠছিল। একটানা ইঞ্জিনের গর্জন। আমি ডেকে দাঁড়িয়ে গলা ফাটিয়ে যাচ্ছি, সুনীলদা, সুনীলদা! রঞ্জনদা চারিদিক দেখে এসেছে। সুনীলদা কোথাও নেই, একেবারে ভ্যানিশ। এই সময় সুনীলদা, হ্যাঁ সুনীলদাই নেমে এলো সিঁড়ি বেয়ে। আমরা ছুটে গেলাম। সুনীলদা একটু হাসলো, কথা বললো না। তারপরে একসঙ্গে বাসে। সুনীলদা চুপচাপ। আবার এখানে পৌঁছে কোথায় যে হারিয়ে গেল কিচ্ছু ভাবতেই পারছি না। এখন যে কি করব। সুধাংশুবাবুর কথা কান্নায় জড়িয়ে গেল। যোগুমামা ওর পিঠে হাত রাখলেন, আস্তে আস্তে বললেন, ভাই, কিছুই বুঝতে পারলাম না, একটু শান্ত হন, সবটা বলুন। সুধাংশুবাবু মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, আমি পারবো না, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। রঞ্জনদা, তুমিই বলো। এই মুহূর্তে বসে আছি রমনা হোটেলের 607 নাম্বার রুমে। যোগুমামা বসে আছেন সুধাংশুবাবুর পাশে, আমার পাশে রঞ্জনবাবু। গতকাল রাতে এরা দুজন এসে উঠেছেন এই হোটেলে। আমরাও কাকতালীয়ভাবে জড়িয়ে পড়েছি এদের অদ্ভুত সমস্যার সঙ্গে। পুরো ব্যাপারটা এই রকম। বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মেজবাউদ্দিন আহমেদ যোগুমামার অনেক দিনের বন্ধু। একই সময়ে দুজন একই ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট করেন। ডক্টর আহমেদ বিভিন্ন সময়ে কলকাতায় এলেও যোগুমামার ওদেশে যাওয়া হয়নি। ডক্টর আহমেদ অনেকবার মামাকে ওদেশে যাওয়ার দাওয়াত দিয়েছেন, কখনো কনফারেন্সে, কখনো বা নিছকই বেড়াতে যাওয়ার। ওই যাচ্ছি যাব করেও কাজের চাপে যোগুমামার যাওয়া বাতিল হয়ে গেছে। সম্প্রতি ডক্টর আহমেদ কক্সবাজার সাগর সৈকতে একটা বাড়ি করেছেন, আর তারপর থেকে প্রায় রোজই চট্টগ্রামের বাড়ি থেকে টেলিফোন। শেষ পর্যন্ত হঠাৎ 3-4 দিন আগে স্পেশাল কুরিয়ারে টেলিগ্রামের ভাষায় এক মোক্ষম চিঠি। ডক্টর মুখার্জি, আপনি না আসা ইস্তক আমার কক্সবাজারের বাড়িতে গৃহপ্রবেশ করতে পারছি না, এবার যা ভালো বোঝেন করবেন, মেজবাউদ্দিন আহমেদ। চিঠিটা এলো সন্ধেবেলায়। দিন 15 যোগুমামা কলকাতায় আমাদের বাড়িতে। খামটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, না, এবার যেতেই হবে। আহমেদ বেজায় চটেছে, কদিন ছুটি নিয়ে নে অফিস থেকে। আমি? না তো কি, আমি একা যাব নাকি? আরে বাপু, চল চল, নিজের শিকড়টা চিনে আসবি। আমি চুপ করে গেলাম। বাংলাদেশে যাওয়ার ইচ্ছে আমার ছোটবেলা থেকে। বাবার দেশ ছিল ময়মনসিংহে, মা যশোরের মেয়ে। তাদের কাছে এসে দেশের এত গল্প শুনেছি, মনের মধ্যে একটা ছবি আঁকা হয়ে গেছে। যোগুমামা আবার বললেন, শোন,
আমেদ যদি এর মধ্যে ফোন করে, ধর আমি নেই, তুই ফোন ধরলি, খবরদার বলবি না কিন্তু আমরা যাচ্ছি। কেন? 1 নম্বর, ওকে সারপ্রাইজ দিতে হবে। 2 নম্বর, আমরা নিজেদের খুশি মতন 2-4 দিন ঘুরে নেব। তুই তো জানিস না, আমি জানি ওপার বাংলার লোকেদের আতিথেয়তা কি সাংঘাতিক, আদরে যত্নে পাগল করে দেয়। তারপরে আমি যাচ্ছি শুনলে আমেদ হয়তো এখানে ওখানে সেমিনার ডেকে নেবে। যাচ্ছি বেড়াতে, তার বদলে বক্তিমে দিয়ে বেড়াতে হবে। হাসলাম। বাবা মায়ের মধ্যে এই আতিথেয়তার রোগ বিলক্ষণ জানি। অনেক আত্মীয় সেই ভয় আসতেই চান না আমাদের বাড়ি। যোগু মামা বললেন, বুঝলি, ঢাকা পৌঁছে আমেদকে ফোন করব। অতএব অফিসে ছুটির ব্যবস্থা করে গতকাল বিকেলে আমরা এসে পৌঁছেছি ঢাকায়। এয়ারপোর্ট থেকে সোজাই রমনা হোটেল। যোগু মামা খোঁজখবর নিয়ে জেনেছিলেন মাঝারি মানের হোটেল হলেও জায়গাটা শহরের কেন্দ্রে। আমাদের ঘরটা 7 তলায়। নিচে নামলেই দোকান, বাজার, অফিস, অটো, ট্যাক্সি। ঝকঝকে তকতকে জনবহুল রাস্তায় অজস্র বিদেশি গাড়ি, বাস ছুটে যাচ্ছে। কাল কোথাও প্রোগ্রাম ছিল না। একটু ফ্রেশ হয়ে পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম। পাশেই জাতীয় গ্রন্থকেন্দ্র, একটু দূরে চোখ ধাঁধানো বায়তুল মোকারম, বাজার, টেলিফোন এক্সচেঞ্জ। রাজধানী হোটেলে রাতের খাওয়া সেরে হোটেলের লাউঞ্জে ঘরের চাবি নিতে এসেছি। 2জন ভদ্রলোক এসে ঢুকলেন, সঙ্গে লাগেজ, উস্কো খুস্কো চেহারা। আরে, একে তো আমি চিনি, কোথায় দেখেছি। ভদ্রলোক বারবার তাকাচ্ছেন। হ্যাঁ, এরা ছোট মামার বন্ধু, কলকাতার নামকরা প্রকাশনার সঙ্গে যুক্ত। আপনি কি রঞ্জন সরকার? ভদ্রলোকের মুখে এক চিলতে হাসি ফুটল। বললেন, ও হ্যাঁ, এতক্ষণে চিনতে পারছি। তুমি অর্ণব, তাই তো? গত বইমেলায়। হ্যাঁ, আমার ছোট মামার সঙ্গে আপনি। হ্যাঁ, ঠিক। তুমি এখানে? আজই এসেছি। ওই যে উনি, আমার যোগু মামা। যোগু মামা? রঞ্জনবাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। মানে বিজ্ঞানী জগবন্ধু মুখার্জি, যিনি রহস্য কেস সলভ করেন? ভাই অর্ণব, আমরা খুব বিপদে পড়েছি ভাই, ওনার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও প্লিজ। এই রে, এলাম বাড়িতে আর অমনি সমস্যা জুটে গেল। নিশ্চয়ই আসুন। যোগু মামা, এনারা ছোট মামার বন্ধু। ইনি। আমার নাম রঞ্জন সরকার, ইনি সুধাংশু দে। আমরা কলকাতা থেকে বাই রোড এসেছি। আমাদের বাসের মধ্যে একটা মারাত্মক বিপদ ঘটে গেছে স্যার। মানে কি যে করব বুঝতে পারছি না। আপনার কথা অনেক শুনেছি, এভাবে যে দেখা হয়ে যাবে আমি ভাবিনি। যদি একটু হেল্প করেন। নিশ্চয়ই। এখন প্রায় 10টা, এরপর সব বন্ধ হয়ে যাবে। যাই ঘটে থাকুক, এত রাতে কিছুই করা যাবে না। আফটার অল এটা বিদেশ। আগে আপনারা ফ্রেশ হয়ে নিন, কাল সকালে আমাদের ঘরে চলে আসুন। রুম নাম্বার 607। চা খেতে খেতে সব শুনব। চায়ে চুমুক দিয়ে রঞ্জন সরকার বললেন, ডক্টর মুখার্জি, প্রথমেই বলে দিই, কাল রাতে আমরা চোখের পাতা এক করতে পারিনি। খাওয়া তো আউট অফ দ্য কোয়েশ্চেন। সুধাংশু নরম মনের ছেলে, সারা রাত বেচারি গুমড়েছে, মাঝে মাঝে আবার ধরফর করে খাটের ওপর উঠেও বসেছে। যোগু মামা অপলকে তাকিয়ে আছেন। তাহলে আপনাকে গোড়া থেকেই গোটা বিষয়টা বলি। অর্ণবের কাছে নিশ্চয়ই আমাদের পরিচয় আপনি পেয়েছেন। আমরা প্রকাশক এবং কলকাতা বইমেলার সঙ্গে যুক্ত। কদিন পরে শুরু হচ্ছে এই দেশের ঢাকা বইমেলা। এই মেলায় ভারতীয় বাংলা বইয়ের প্যাভিলিয়ন সাজাতে আমরা প্রতিনিধি হিসেবে এসেছি। সল্টলেকের করুণাময়ী থেকে আমরা 3জন বাসে উঠি। আমরা 3জন বলতে আমি, সুধাংশু আর আমার বন্ধু সুনীল আচার্য। বর্ডারে 2-1টা চেকপোস্টে বাস আগা 5 তলা চেকিং এবং মাঝরাতেও বেশ কয়েকবার চেকিং হয়। ফলে যেখানে দুপুরের মধ্যে গোয়ালন্দ ঘাটে আমাদের বাস এসে পৌঁছানোর কথা, সেখানে আমাদের বাস এসে পৌঁছয় সন্ধে 6:30 নাগাদ। 1 মিনিট, বারবার চেকিং হলো কেন? হ্যাঁ, সুনীল এই প্রশ্নই করেছিল। বাংলাদেশের কাস্টম অফিসারদেরকে আমরা জিজ্ঞেসও করেছি এই বিষয়ে। তাদের কথা নাকি ডেফিনেট ইনফরমেশন ছিল চোরাই মাল নাকি পাচার হচ্ছিল আমাদের বাসে করে। কিছু ধরা পড়লো না? তা বলতে পারবো না, তবে পেট্রোপোল বর্ডারে ভারতীয় কাস্টম অফিসারের সঙ্গে
কয়েকজন বাংলাদেশি মানুষকে গুজগুজ করতে দেখেছি। যোগুমামা জিজ্ঞাসু চোখে তাকালেন। আরও দেখেছি দুজন পেছনের সিটের প্যাসেঞ্জার ওই পেট্রোপোল বর্ডার আসার আগেই নেমে পড়ল। আবার বেনাপোল বর্ডার পেরিয়ে বাস যখন যশোরের মাগুরার কাছে এসে পড়েছে সেখানে আবার হাত দেখিয়ে তারা উঠে পড়ল। বুঝলাম বাসের ড্রাইভার লিয়াজ ওই অফিসারের সঙ্গে এদের অন্যরকম ঘনিষ্ঠতা আছে। আমরা এইসব নিয়ে কোনো রকম মন্তব্য করিনি। তবে সুনীল চেঁচিয়ে চেঁচিয়ে বেশ বলছিল। দু একবার সুধাংশু ইশারায় ওকে চুপ করতে বলেছে, কিন্তু ও তাতে কান দেয়নি। তারপর? হ্যাঁ, তো তারপর ওই গোয়ালন্দ ঘাটে এসে আমাদের বাসকে দাঁড়িয়ে থাকতে হলো বেশ কিছুক্ষণ। ওদিকে বার্জ এসে ঘাটে ভিড়েছে, পরপর গাড়ি নেমেছে। আমরা তখন নেমে দাঁড়িয়েছিলাম। পাশের চায়ের দোকান থেকে চা বিস্কুট খেলাম। বসে বসে কোমর ধরে গেছিল। আমাদের ঘাট খালি হলো, আমাদের বাস উঠে গেল বার্জে। 3 তলা বিশাল স্টিমার, পদ্মার বুকে স্টিমার ছাড়ল। আমাদের মধ্যে সুনীলের এর আগে বাংলাদেশে বাসে করে আসার অভিজ্ঞতা ছিল। চল ওপরে রেস্টুরেন্টে কিছু খেয়ে আসি, কত রাতে ঢাকা পৌঁছাবো কে জানে। স্টিমারের রেলিংয়ের পাশে ছোট একটা বাজার হয়ে গেছে। পাশাং মাছ, কলা, বাদাম, মুড়ি এই সব কিছু বিক্রি হচ্ছে। আমরা 3 জনে দোতলার জানলার ধারে সিটে গিয়ে বসলাম। সুধাংশু বলল, শুনেছি এখানে দারুণ ইলিশ মাছ ভাত পাওয়া যায়। তাই অর্ডার দেওয়া হলো। তারপর চা। রেস্টুরেন্টের কোণের দিকে হাত মুখ ধোয়ার বেসিন, ফাঁকা জায়গা, হু হু হাওয়া দিচ্ছে। সুধাংশু আর আমি ওইদিকে গেলাম। সুনীল তখন চা সিগারেট খাচ্ছিল। ফিরে এসে দেখি সুনীল নেই। তন্ন তন্ন করে ঘরটা খুঁজলাম, কোথাও সুনীল নেই। আমরা ভাবলাম হয়তো গেলাসের জলে হাত ধুতে গেছে। দুজনে নেমে গেলাম, আমাদের বাস নেই। তারপর স্টিমারের এই প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেললাম, কোথাও সুনীল নেই। কপুরের মতো উবে গেছে। আবার উঠলাম ওপরে, রেস্টুরেন্টে খুঁজলাম। তারপর লোহার সিঁড়ি বেয়ে আবার 3 তলায়। ওই ওঠার পথে কয়েকটা খুঁপড়ি, ভেতরে লোকজন আছে, কোথাও নেই। 3 তলা ফাঁকা, অন্ধকার। 2-3 জন লোক বসেছিল ছায়ামূর্তি হয়ে। একদম সামনে সারেঙ্গের ঘেরা জায়গা, সেখান থেকে সার্চ লাইটের তীব্র ফোকাস পড়ছে পদ্মায়। সুনীল, সুনীল! বহুবার ডাকলাম আমরা, কোনো সাড়া পেলাম না। তখন আমরা হাত পা কাঁপতে শুরু করেছে। টেকের ধারে রেলিংয়ের কাছে খানিকটা জায়গা ফাঁকা। সুনীল অন্ধকারে পা হড়কে, না 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 না, আমি তা ভাবতে পারছি না। আমায় একা নামতে দেখে সুধাংশু হাউমাউ করে উঠল। কি হবে রঞ্জনদা? সুনীলদা কোথায় গেল? কি হবে, কি করব এরকম ভাবছি, হঠাৎ সুধাংশু চেঁচিয়ে উঠল, ওই তো সুনীলদা। আমি ততক্ষণে দেখতে পেয়ে গেছি। ওকে এইরকম লাগছে কেন? কেমন বিধ্বস্ত, ক্লান্ত, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছে। ও সুনীলদা, কোথায় গেছিলে? আমরা এদিকে খুঁজে মরছি। সুনীল সুধাংশুকে জবাব দিল না, বাসে উঠে পড়ল। আমরা ওর পেছন পেছন উঠলাম। তারপর 1.5 ঘন্টা পথ। আশ্চর্যের ব্যাপার, এর মধ্যে সুনীল একবারও বাসের বাইরে যায়নি, এমনকি এসির বাইরে দাঁড়িয়ে সিগারেটটুকুও খায়নি। ঠিক পেছনে জালনার ধারে ও সিট ছিল, এক নাগারে ঘুমিয়েছে। আপনারা ডাকেননি? হ্যাঁ, বহুবার ডেকেছি, কিন্তু ও ওঠেনি। একবার করে ইশারায় হাত নেড়ে আবার চোখ বুজে ফেলেছে। আমরা ধরেই নিয়েছিলাম কোনো কারণে ওর হয়তো শরীর খারাপ। তারপর শেষ পর্যন্ত ওই 9:15 নাগাদ আমাদের বাস এসে ঢুকলো ঢাকা বাস টার্মিনাসে। আমরা দুজন যখন নামছি, সুনীল তখনও ঘুমাচ্ছে। সুধাংশু বার 2 ঠেলা দিয়ে বলেছে, তুমি এখানে থাকো, আমরা সব ব্যবস্থা করে আসছি। লাগেজ নামিয়ে পাসপোর্ট দেখিয়ে সব ছাড় করিয়ে সুধাংশু ফের বাসে উঠল। কিন্তু তারপর পাগলের মতো লাফাতে লাফাতে নেমে এলো, বলল, সুনীলদা বাসে নেই। হ্যাঁ, কি বলছো তুমি? যান দেখে আসুন। সুধাংশু কথা বলতে পারছে না। আমরা দুজন গোটা বাস টার্মিনাস সর্বত্র খুঁজলাম, একজন দাঁড়িয়ে রইলাম গেটে। না, সুনীল ফের অদৃশ্য। দুজনে গেলাম টার্মিনাস অফিসে। দায়িত্বে যিনি, তিনি অমায়িক ভদ্রলোক। আমাদের পরিচয় পেয়ে তিনি খাতির যত্ন করে বসালেন, চা খাওয়ালেন। তারপর প্যাসেঞ্জার লিস্ট চেক করলেন, গেটের সিকিউরিটি ডেকে আনলেন। সুনীলের সিট নাম্বার ছিল 5। দেখা গেল 5 নম্বর সিটের মালিক অনেক আগেই নাকি টার্মিনাস ছেড়ে চলে গেছে। যোগুমামা সিগারেটের শেষটুকু অ্যাশট্রেতে গুঁজলেন, বললেন,
তারপর আপনারা বেরিয়ে চলে এলেন? সুনীলবাবুকে আর খোঁজেননি? খুঁজিনি আবার মিস্টার মুখার্জি। মালপত্র নিয়ে টার্মিনাসের বাইরে বেরিয়ে এসে রাস্তায় প্রত্যেকটা অটোতে, প্রত্যেকটা ট্যাক্সিতে খুঁজেছি। অবশ্য জানতাম আমি পাবো না। জানতেন পাবেন না? কি করে জানতেন? সুধাংশুবাবু একটু থমকে গেলেন, তারপর বললেন, এটা তো জলের মতো পরিষ্কার। পদ্মা পেরোনোর সময় যে সুনীলদা হারিয়ে গেছিল, ফিরে আসার পরে সে হাবে ভাবে পুরো অন্য লোক। আমাদের এড়িয়ে যাচ্ছিল। মাল নামানোর পর এসে যখন তাকে পেলাম না, শুনলাম সে বাইরে বেরিয়ে গেছে। তখন কি বুঝবো বলুন? নিজের ইচ্ছাতেই চলে গেছে। কিন্তু কেন? এই ব্যাপারে আপনাদের কি ধারণা? কোনো ধারণা নেই। আমাদের কাছে গোটা ব্যাপারটা অলৌকিক মনে হচ্ছে। সুনীলদার সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয়। সে এমনটা করবে কেন? আমাদের ছেড়ে দিন, আমরা এই বিদেশ বিভুঁইয়ে যাবই বা কোথায়? কয়েকটা ব্যাপার জানার আছে। টুকলু, নোট করে নে। 1 নম্বর প্রশ্ন, আপনারা কি গ্রুপ বিজনেস ভিসায় এসেছেন, বইমেলার টিম হিসেবে? না, প্রত্যেকের পাসপোর্টে আলাদা আলাদা ভিসা ছিল। ওই 15 দিনের ট্যুরিস্ট ভিসা। ওকে, তার মানে বাংলাদেশে ঢোকার 15 দিনের মধ্যে চেকপোস্টে সুনীলবাবু ভিসা এন্ডোর্স করিয়ে ইমিগ্রেশন নিয়ে ভারতে ব্যাক করতে পারেন। হ্যাঁ, ঠিক তাই। দ্বিতীয় প্রশ্ন, আপনাদের ফেরার টিকিট কি একই বাসে? ওপেন টিকিট না তারিখ দেওয়া আছে? হ্যাঁ, একই বাসে, তবে ওপেন টিকিট। তাহলে কোনো জায়গায় আটকানোর ব্যাপার নেই। তৃতীয় প্রশ্ন, গোয়ালন্দে যে বার্জে আপনাদের বাস উঠেছিল, সেই স্টিমারটাকে আইডেন্টিফাই করতে পারবেন? পারবো। একটা নাম ছিল শাহজাহান, আমি দেখেছি। গুড। কলকাতা থেকে প্রতিদিন 2টো বাস ছাড়ে, দুটোই একরকম দেখতে, তাই না? হ্যাঁ। কোন বাসটায় উঠেছিলেন দেখে চিনতে পারবেন? নিশ্চয়ই। বাসের গায়ে 1-2 নাম্বার দেওয়া আছে। আমাদের 1 নম্বর বাসের টিকিট ছিল এই 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 যে। সুধাংশু পকেট থেকে টিকিট বের করে দিলেন। যোগুমামা বললেন, টিকিটটা আমার কাছে রাখলে আপনার আপত্তি আছে? মোটেই না। এই বলে সুধাংশুবাবু যোগুমামার হাত দুটো জড়িয়ে ধরলেন। বললেন, মুখার্জি সাহেব, আপনি আমাদের সুনীলদাকে ফিরিয়ে দিন। ওকে না নিয়ে আমরা দেশে ফিরতে পারবো না। শান্ত হন সুধাংশুবাবু, আমি ম্যাজিশিয়ান নই, চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা কথা, সুনীলবাবু যে আপনাদের সঙ্গে ঢাকায় আসছিলেন, এটা কি এখানকার বই জগতের লোকজন জানেন? রঞ্জনবাবু সুধাংশুবাবু একটু ভাবলেন, মুখ চাওয়াচাওয়ি করলেন। রঞ্জন বললেন, জানি, মানে এই অশোক, করিমবাবু, একলাশ ভাই আর পনির সাহেব, আমিনুল। বুঝেছি, অনেকেই জানে। এদের কাছে সত্যিটা আপাতত গোপন করে যেতে হবে আপনাদের। বলবেন সুনীলবাবু আপনাদের সঙ্গে আসেননি, তবে যে কোনো দিন চলে আসতে পারেন। আর আজকেই যত তাড়াতাড়ি পারেন কলকাতায় আপনাদের অফিসে ফোন করে জানিয়ে দিন, এখান থেকে কেউ ফোন করলে বলবে আপনারা 2 জন এসেছেন, 3 জন নয়, বুঝলেন? রঞ্জনবাবু ঘাড় নাড়লেন। এই সময় বেল বেজে উঠল। রুম সার্ভিসের লোক বলল, আপনাদের ঘরে রঞ্জন সরকার আর সুধাংশু দে আসেন? হ্যাঁ, কেন? আগে গেস্ট আইসে, এই যে সাহেব আসেন। আমি দরজা ফাঁক করে দাঁড়ালাম। ছোটখাটো চেহারার টাক মাথা একজন মানুষ হাসি মুখে উঁকি মারলেন। রঞ্জন সরকার বলে উঠলেন, এই তো করিম ভাই, আপনার কথাই ভাবছিলাম। করিম ভাই কপট ঝংকার দিয়ে বললেন, বাজে কথা কোয়েন না, সে কখন থেকে আপনাকে খুঁজতেছি, আর আপনারা নিজের ঘরে তালা দিয়ে এখানে দিব্যি বইয়া আছেন। কি যে বলেন, এই পুরনো কলকাতার পরিচয়। এই সকালে দেখা হয়ে গেল, তাই একটু আড্ডা মারছিলাম। আচ্ছা, আমি আলাপ করিয়ে দিই। ইনি হলেন করিম সাহেব, এখানকার নাম করা বইয়ের দোকানের অল ইন ওয়ান। আর ইনি ইন্ডিয়ার বিখ্যাত ডক্টর জগবন্ধু মুখার্জি, আর ও হলো ওনার ভাগ্নে অর্ণব। ওরা বেড়াতে এসেছে। আদাব। তা রঞ্জনবাবু, আপনাকে আরেকজনা কই? সুনীলের কথা বলছেন? ওর বাড়িতে একটা সমস্যা হয়েছিল, তাই ও বলল পরে আসবে। চলুন করিম ভাই, আমাদের ঘরে গিয়ে বসি। বেশ ডক্টর মুখার্জি, পরে কথা হবে। করিম সাহেবকে নিয়ে দুজনে এগোলেন। রঞ্জনবাবুর উপস্থিত বুদ্ধি তারিফ করার মতো। 1/2 মিনিটের মধ্যে রঞ্জনবাবু ফিরে এলেন। বললেন, এই সুধাংশুর সঙ্গে বেরিয়ে এসেছি। ডক্টর মুখার্জি, আপনি এবার বলুন কি করব। এখন কিছুই করার নেই। এখানকার বইমেলার স্টলের ব্যাপারে যা যা করার করুন, তবে যতটা সম্ভব কম ঘোরাঘুরি করবেন।
চেষ্টা করুন ফোনে ফোনে লোকাল বন্ধুদের দিয়ে বইমেলার কাজগুলো করে ফেলতে। একটু পরে আমরা বেরোচ্ছি, ইন্ডিয়ান হাই কমিশনে যাব, ওদেরকে বিষয়টা জানাতে হবে, কেমন? রঞ্জন বেরিয়ে গেলেন। যোগুমামা ব্রিফকেস খুলে টেলিফোন ইন্ডেক্স বের করে উল্টাচ্ছিলেন। বললেন, টুকলু, রিসেপশনে বল দিল্লির এই নাম্বারটা ধরে দিতে। আরে আসুন আসুন আসুন। দুহাত জড়ো করে যে ভদ্রলোক আমাদের সাদরে অভ্যর্থনা জানালেন, তাকে দেখে আমার পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডক্টর নুরুল হাসানের কথা মনে পড়ে গেল। পাহাড়ের মতো শরীর, মাথায় 2-4 গাছি চুল, ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ডক্টর মানব ত্রিপাঠী। ত্রিপাঠী বললেন, এই মাত্র সত্য ফোন করেছিল। আরে মশাই, আপনি তো ফেমাস লোক, আমাদের গর্ব। একবারও জানাননি যে আপনি আসছেন। হ্যাঁ, সত্য বলল ও জানতো না। বুঝলাম ইতিমধ্যেই মামার বন্ধু সিবিআই এর কর্তা সত্যসাধন পট্টনায়ক মামা সম্পর্কে সব ইনফরমেশন দিয়ে দিয়েছেন। যোগুমামা বললেন, এবারে কিন্তু সত্যি সত্যি বেড়াতেই এসেছি আমরা। গভর্নমেন্ট লেভেলে জানাজানি হলে ফ্রিলি ঘোরা যায় না, হাজারো প্রোটোকল। আপনি ডক্টর মেজবাউদ্দিন আহমেদের নাম শুনেছেন? শিওর, এদেশে ভারী রেসপেক্টেবল সায়েন্টিস্ট। আহমেদ আমার ক্লোজ ফ্রেন্ড, অনেকদিন ধরে তাগাদা দিচ্ছিল, প্রায় অতিষ্ঠ হয়ে আসতে বাধ্য হয়েছি। আইসি, কি সমস্যা হয়েছে? পিছনে দরজা খোলার শব্দ এবং উর্দি পরা একজন আর্দালির প্রবেশ। ট্রেতে 3 কাপ কফি, কাজুর প্লেট। যোগুমামা বললেন, সমস্যা ঠিক আমাদের নয়, আমাদের বন্ধুরা কলকাতা থেকে এসেছেন, নামকরা প্রকাশক, বইমেলার সব কর্তা। ঢাকা বইমেলায় যোগ দিতে 3 জন বাই রোড সরকারি বাসে আসছিলেন, একজন মিসিং। হোয়াট? হাউ ডিড ইট হ্যাপেন? যোগুমামা ধীরে ধীরে রঞ্জন সরকারের জবানিতে বলে গেলেন। সব শুনে প্রায় মিনিট খানেক নিশ্চুপ হয়ে গেলেন ত্রিপাঠী। তারপর কফিতে চুমুক দিয়ে অস্ফুটে বললেন, স্ট্রেঞ্জ, এরকম তো কখনো শুনিনি। অবশ্য আমার কানে এসেছিল এই বাসগুলো স্মাগলারদের ডেন, তবে প্যাসেঞ্জারদের সমস্যার কথা কখনো শুনিনি। হয়তো সুনীলবাবু এমন কিছু দেখে ফেলেছিলেন যেটা ওদের পক্ষে মারাত্মক। হতে পারে। এখন কিছু ভেবেছেন? সেভাবে কিছু ভাবিনি, আপনার অ্যাডভাইস নিতে এসেছি। এদেশের গোয়েন্দা পুলিশকে ইনভলভ না করতে পারলে কিছুই করা যাবে না, আর সেটা করতে আপনিই পারেন। ব্যাপারটা টপ মোস্ট কনফিডেন্সিয়াল রাখতে হবে, নইলে সুনীলবাবুর জীবন নিয়ে টানাটানি হতে পারে। তবে একটা খটকা, গোয়ালন্দে স্টিমারে প্রথমবার হারিয়ে যাওয়ার পর উনি যখন ফিরে এলেন, তারপর থেকেই সুনীলবাবুর বিহেভিয়ার ডিফারেন্ট হয়ে গেছিল। উনি হঠাৎ এই দুজনকে অ্যাভয়েড করতে শুরু করেছিলেন, কথা বললে উত্তর দেন না। ইভেন শুনলাম হি ইজ আ রেগুলার স্মোকার। মানিকগঞ্জ টু ঢাকা অ্যানাদার 2.5 hour জার্নি, এর মধ্যে একবারও সুনীলবাবু এসির বাইরে বেরিয়ে সিগারেট খাননি। হাউ ইজ ইট পসিবল? মোরওভার ঢাকায় এসে এই দুজন যখন লাগেজ নামাতে নামেন, তখন উনি বাসে ছিলেন। ফিরে দেখেন সুনীলবাবু বাসে নেই। পরে দেখেন উনি গেট পাস নিয়ে বেরিয়ে গেছেন। এ থেকে 2 রকম ধারণা করা যেতে পারে। কিরকম? একটা হতে পারে সুনীলবাবু স্মাগলারদের সঙ্গে গোপনে জড়িত, উনি নিজের ইচ্ছেতে সরে পড়েছেন, সময় সুযোগ মতো ইন্ডিয়ায় ফিরে যাবেন। অসম্ভব। সুনীলবাবু বইমেলার সঙ্গে যুক্ত, বিশিষ্ট মানুষ, পেশায় অধ্যাপক। তোকে আগেও বলেছি, কোনো রহস্য সলভ করতে বসলে বায়াস্ট হবি না। মনে রাখবি প্রদীপের নিচেই সবচেয়ে অন্ধকার। দেখিসনি বড় বড় বিজ্ঞানীদের কীর্তি? যাগে, এবার দ্বিতীয় ধারণাটা শুনুন। বলুন। পদ্মায় লোকটা পাল্টে গেছিল, অর্থাৎ যে সুনীল সুধাংশুবাবু রঞ্জনবাবুর সঙ্গে স্টিমারের ক্যান্টিনে খেতে উঠেছিল, সে আর কিছুক্ষণ পরে সিঁড়ি বেয়ে নেমে আসা লোকটা 2 জন আলাদা মানুষ। আসল সুনীলবাবুকে ক্রিমিনালরা গুম করে রেখে নকল সুনীলবাবুকে নিচে পাঠিয়ে দেয়। তো ইম্পসিবল। সাত তাড়াতাড়ি সুনীলবাবুর মতো দেখতে একজনকে কোথায় পাওয়া যাবে? তাছাড়া রঞ্জনবাবু সুধাংশুবাবুর চোখে ফাঁকি দেওয়া অত সোজা? আবার তুই বায়াস্ট হয়ে যাচ্ছিস টুকলু। পরিবেশটা ভেবে দেখ। মনে রাখতে হবে স্টিমারে টিমটিমে আলো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বাসেও অন্ধকার। একটা ব্যাপার ভুল হয়ে গেছে। সুনীল আচার্যকে কেমন দেখতে, তুই কি দেখেছিস তাকে? না, রঞ্জনবাবুদের বলে তার একটা ফটো ওদের কাছে কি থাকবে? নইলে ভারত থেকে। আমার কথা শেষ হলো না।
দড়াম করে খুলে গেল ত্রিপাঠীজির চেম্বারের দরজা। আরদালির সঙ্গে প্রায় ধাক্কাধাক্কি করতে করতে ঘরে ঢুকে এলেন রঞ্জন। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, ডক্টর মুখার্জি, ডক্টর মুখার্জি, শিগগির চলুন। সুধাংশু, সুধাংশু ইনজিওর্ড। কোথায়? এখন ওই হোটেলের ঘরে। উনি কি একা? না, একলাস ভাই অশোক আছেন। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে, বোধহয় এতক্ষণে চলেও এসেছেন। আমি ওদের বসিয়েই আপনার কাছে ছুটে এসেছি। দাঁড়ান দাঁড়ান, এখনই যাচ্ছি। কি হয়েছিল? দোষটা সুধাংশুরই। এই আপনাদের বেরিয়ে আসার পরে ফোন করে আপনার কথা মতো লোকাল বন্ধুদের ডাকি। করিম ভাইয়ের পর অশোক, একলাস ভাই সবাই আমাদের রুমে আসে। কথা চলতে চলতে করিম ভাই উঠে পড়েন, ওনার নাকি দোকান খুলতে হবে। সুধাংশু ওকে এগিয়ে দিতে নিচে নামে। গেট পর্যন্ত এগিয়ে দিয়ে রিসেপশনে ফিরে দেখে একজন স্থানীয় লোক আমাদের নাম জিজ্ঞেস করছে। সুধাংশু নিজের পরিচয় দিতে সে এখানে মুখবন্ধ খাম ওর হাতে তুলে দেয়। সুধাংশু কার চিঠি জিজ্ঞেস করায় লোকটি খুলে দেখতে বলে, আর বলেই নাকি চলে যায়। সুধাংশু তার হাত ধরে তাকে থামাতে যায়, কিন্তু লোকটি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সুধাংশুকে দমাদ্দম ঘুষি মারতে শুরু করে। এমন জোরে লাথি কষায় যে সুধাংশু চিৎ হয়ে পড়ে যায়। হোটেলে দু একজন লোকও এগিয়ে এসেছিল, কিন্তু তাদের নাকি ধাক্কা মেরে ফেলে নিমেষের মধ্যে লোকটা হাওয়া হয়ে যায়। বাইরে নাকি ওর গাড়ি দাঁড় করানো ছিল। যোগু মামা চুপ করে গেলেন। বেশ কয়েক মুহূর্ত পরে বললেন, চিঠিটা কোথায়? চিঠিটা হোটেলেই আছে। কার চিঠি? সুনীলের। হ্যাঁ, ওর হাতের লেখা। একে কি আদৌ চিঠি বলা যায়? এক টুকরো কাগজে ঠিক 3টে শব্দ, আমি ভালো আছি। প্রেরকের নাম নেই। এটাই দিয়ে গেছে সেই লোকটা যার মারের চোটে সুধাংশুবাবু আমাদের সামনে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, চিবুকে, কপালে, গলায় কালশিটে। তার বিছানার পাশে সম্ভবত ওদের লোকাল 2 বন্ধু। ওদের একজন কাপড়ে জড়িয়ে বরফ ঘষছেন সুধাংশুবাবুর মুখে, গলায়। স্থানীয় ডাক্তার এসেছিলেন, চেক আপ করে গেছেন। কোনো ভাইটাল ইনজুরি হয়নি, ব্যথার ট্যাবলেট দিয়ে গেছেন। টুকরো কাগজটা বার কয়েক উল্টে পাল্টে দেখলেন যোগু মামা। চশমা তুলে একবার চোখের কাছে নিয়ে কি দেখলেন, তারপর বললেন, খাম ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট সাদা খাম। খামের ওপর পরপর 2টো নাম লেখা, রঞ্জন সরকার, সুধাংশু দে। যোগু মামা বললেন, এই লেখাটা অন্য লোকের। হ্যাঁ দেখেছি, হয়তো কিডন্যাপারদের মধ্যে কেউ লিখেছে। যোগু মামা টুকরো কাগজটা খামের মধ্যে ঢুকিয়ে সব শুদ্ধ বুক পকেটে রাখলেন। বললেন, এটা আমার কাছেই থাক কেমন? রঞ্জনবাবু, আপনাদের সুটকেস চটপট গুছিয়ে নিন। আমার সঙ্গে হাই কমিশনারের কথা হয়ে গেছে, আজকেই সবাই শিফট করব। কোথায়? ইন্ডিয়ান হাই কমিশনের গেস্ট হাউসে। এখানে থাকা যাবে না। কিন্তু ডক্টর মুখার্জি, সবাইকে যে ওই রমনা হোটেলের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে। আমরা কলকাতা থেকে বুকিং করেই এসেছি। তাছাড়া ঢাকা বইমেলা অ্যাটেন্ড করতে কলকাতা থেকে আরও কয়েকজন বন্ধু আসছেন। এই 2-1 দিনের মধ্যেই তারা চলে আসবেন। সে আসুক, তারা এখানে থাকুন। মনে রাখবেন, আপনারা এখন টার্গেট হয়ে গেছেন। এখানে বরং বলে যাচ্ছি, কেউ খোঁজ করলে হাই কমিশনারের ঠিকানা দিয়ে দেবেন। রঞ্জন সরকার কম কথার মানুষ। দুজনেরই জামাকাপড় গোছাতে শুরু করলেন। সুধাংশুবাবু ওই অবস্থাতেও উঠতে যাচ্ছিলেন, থামিয়ে দিলেন। আমরাও গুছিয়ে নিই। কয়েক পা এগিয়ে যোগু মামা হঠাৎ থমকে দাঁড়ালেন। আপনারা শিওর টুকরো চিঠিটা সুনীলবাবুর লেখা? 100%। সুনীলের হাতের লেখা আমি চিনি। আমি যদি বলি না? মানে যোগু মামা একটু থামলেন। তারপর যেটা বললেন সেটা বোমার মতো ফাটল। ওই কাগজের টুকরোটা কোনো চিঠি নয়, একটা জেরক্স। একটু দেখি। মুহূর্তে সবাই বোবা। সামলে উঠতে প্রায় মিনিট খানেক লাগলো। টুকরো কাগজটা দেখতে দেখতে তার মুখ গম্ভীর হয়ে গেল। আমরা যে কিছুই বুঝতে পারছি না ডক্টর মুখার্জি। বুঝতে তো আমিও পারছি না রঞ্জনবাবু, সব গুলিয়ে যাচ্ছে। যোগু মামার গলা হঠাৎ পাল্টে গেল। কাটা কাটা ভাবে বললেন, কয়েকটা কথা সোজাসুজি জিজ্ঞেস করছি, সত্যি বলবেন। সুনীলবাবু আপনাদের সঙ্গে ঢাকা পর্যন্ত এসেছিলেন?
হ্যাঁ, তবে স্টিমারে প্রথমবার হারিয়ে যাওয়ার পর মনে আছে আপনারা কলকাতা থেকে একসঙ্গে বাসে উঠেছিলেন? না, ও বেলেঘাটায় থাকে। আমি আর সুধাংশু বাড়ি থেকে টার্মিনাস পর্যন্ত একসঙ্গে এসে একই সময় বাসে উঠি। সুনীল আমাদের একটু পরে। পাশাপাশি বসেছিলেন? ঠিক পাশাপাশি নয়, আমাদের সিট নাম্বার ছিল 1-2 আর ওর ছিল 5, কোনাকুনি পেছনের সিট। বর্ডারে ইমিগ্রেশন কাউন্টারে আপনারা একসঙ্গে পাসপোর্ট এন্ডোর্স করিয়েছিলেন? হরিদেবপুর না বেনাপোলে? না, হরিদেবপুরে ও সিগারেট মুখে বাথরুম গেল। বেনাপোলে আমরা ডাকলাম ওকে। ও তখন বাসের লিয়াজ অফিসারের সঙ্গে আড্ডা মারছিল, আমাদের বলল করিয়ে নিতে। এবার লাস্ট কোয়েশ্চেন, সুনীলবাবুর কি আপনাদের সঙ্গেই আসার কথা ছিল? রঞ্জনবাবু কেমন হক চকিয়ে গেলেন, আমতা আমতা করে বললেন, হ্যাঁ মানে ওই ঠিকঠাক বলুন। আচ্ছা বলছি, গোটা ঘটনাটা হলো এই। সুনীল বলেছিল 2-1 দিনের মধ্যে নিজের কাজে ও নাকি ঢাকা আসছে, আমাদের সঙ্গে নাকি ও দেখা হয়ে যাবে। বইমেলার টিমেও নাম ছিল না। হঠাৎ পরশু সন্ধেবেলা আমায় ফোন করে জানালো আমাদের সঙ্গেই ও নাকি আসছে, টিকিট নাকি ওর হয়ে গেছে, একই বাসে। আমার শুনে খুব আনন্দ হলো। সেদিন রাতে যারা ঢাকা থেকে ফোন করেছিল সবাইকেই আমি সুনীলের কথা বলি। সুনীল যদিও এর আগে কয়েকবার ঢাকায় এসেছে। বুঝলাম, এ কথাগুলো আপনারা কিন্তু আগে বলেননি। একটা কথা মনে রাখবেন রঞ্জনবাবু, সাপ্রেশন অফ ফ্যাক্ট ইজ অলসো আ ক্রাইম। তাতে লাভ হয় না, আলটিমেটলি ক্ষতি হয়। রঞ্জন সরকার মামার তীব্র দৃষ্টির সামনে কেমন কুঁকড়ে গেলেন। আস্তে আস্তে চোখ নামিয়ে নিলেন। বাংলাদেশের খবরের কাগজগুলো কম করে 24 পৃষ্ঠার, খুদে খুদে হরফে অজস্র সংবাদ। খবর সাজানোর কায়দাও অদ্ভুত। শেষ পৃষ্ঠার খবরের শেষ অংশ মাঝের পৃষ্ঠায় চলে এসেছে। তাছাড়া টাইপ, লেআউট এমন জবরজং, পড়তে বেশ অসুবিধা। সেদিনের জনকণ্ঠ কাগজটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। সারাদিন কাগজ দেখার ফুরসত হয়নি। একটু পরে রাতের খাওয়া সারতে যাব। আশ্চর্য ব্যাপার, কোথাও ঢাকা বইমেলার কোনো খবরই নেই। আমাদের কলকাতা বইমেলা শুরুর মাসখানেক আগে থেকে কাগজে, টিভিতে বাজনা বাজতে শুরু করে, অনেকটা পুজোর মতো। এখানে কি লোকের বইমেলায় আগ্রহ নেই? তবে যে রঞ্জনবাবু বললেন পশ্চিমবঙ্গের নামকরা লেখকদের বই বাংলাদেশে প্রচুর বিক্রি হয়। তবে এখন রপ্তানি কমে গেছে, এখানকার প্রকাশকরা নাকি হুবহু বইগুলো ছেপে দেয়। উল্টাতে উল্টাতে চোখ আটকে গেল একটা ছোট্ট খবরে। কক্সবাজার থেকে সংবাদদাতা জানাচ্ছেন, সেন্ট মার্টিন দ্বীপের কিছু দূরে অকস্মাৎ প্রবল জলোচ্ছ্বাসে সমুদ্রপাড়ের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। প্রায় 25 জন মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন। মামা, তোমার বন্ধু তো কক্সবাজারে বাড়ি করেছেন। কোনো উত্তর নেই। মামা এক দৃষ্টে তাকিয়ে আছেন জানলা দিয়ে, হাতে জ্বলন্ত সিগারেট। এর অর্থ যোগু মামা ডুবে আছেন গভীর চিন্তায়। মনে মনে কিছু অঙ্ক কষছেন। এখন জবাব মিলবে না। এই সময় আমাদের ঘরের বেল বেজে উঠল। পরিচিত মুখ। বিকেলে রঞ্জনবাবুদের ঘরে দেখেছি। সুধাংশুবাবুদের খুঁজছেন? হ্যাঁ, পাশের ঘরে। পাশের ঘরের বেল বেজে উঠল। আজ বিকেলেই ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল। দুর্ঘটনা যখন ঘটে তখন উনি সুধাংশুবাবুদের ঘরে ছিলেন। পশ্চিমবঙ্গের বই আমদানি করেন। নাম আবু তোয়েব। যোগু মামারও বোধহয় চিন্তার জাল ছিঁড়ে গিয়েছিল, তাই নিজে থেকেই বললেন, কে যে সত্যি বলছে, কে যে মিথ্যে বলছে, কিছুই বুঝতে পারছি না। মিথ্যে বলছে? হ্যাঁ, কিন্তু কেন বলছে? কি ইন্টারেস্ট? মিথ্যে বলছে তুমি শিওর? হ্যাঁ, আধ ঘন্টা আগে একটা ফোন এসেছিল। হাই কমিশনার ত্রিপাঠী নিজে করেছিলেন। উনি চেকপোস্টের ইমিগ্রেশন থেকে কালকের ইনকামিং ফরেনার লিস্ট আনিয়েছেন, তার সঙ্গে কলকাতা ঢাকা বাসের প্যাসেঞ্জার লিস্টও। কোথাও সুনীল আচার্যের নাম নেই। সে কি? হ্যাঁ, পাসপোর্ট ভিসা এন্ডোর্স করিয়ে আসতে হয়। অন্যের নামে চলে আসবে এ তো হয় না। ছবি থাকে, ঠিকানা থাকে। তাহলে সুধাংশু দে এবং রঞ্জন সরকার সত্যি বলছে না। আমার কাছে কিছু গোপন করে যাচ্ছে, কিন্তু মিথ্যে কথা বলছে কেন?
নিজেরাই এসে আমাদের ধরল, আমাদের বেড়ানোর 12টা বাজালো। কেন 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 ঠেলায় পাগল হয়ে যাব নাকি রে? যোগু মামা ঠিকই বলছেন, এরকম অদ্ভুত রহস্যের ধাঁধায় পড়িনি। আসার পথে একজন হারিয়ে গেলেন, তাকে জীবনে দেখিনি। তার বন্ধুরা এসে আমাদের ধরলেন, তার হাতে লেখা চিঠি বা জেরক্স এলো। সুধাংশুবাবু মারও খেলেন বাহককে ধরতে গিয়ে। এগুলো সব বাস্তব। তাহলে মামা, ওই বার্ডসটার খোঁজ নেওয়া হয়েছে? পদ্মায় বসে যার উপর চেপেছিল। রাইট, শাহজাহান। এখনই জানছি। যোগু মামা ফোনের দিকে হাত বাড়ালেন, তার আগে ফোনটা নিজেই বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলছি। দিন সালাম, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা গতকাল এসেছি। কি কি বলছেন? কবে থেকে? এতদিন কি করছিলেন? আজ পেয়েছেন? কি লিখেছেন? আমরা কালই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, পুলিশ সিকিউরিটি। আচ্ছা, ব্যাপারটা গোপন তো? আচ্ছা। আমি লক্ষ্য করছি যোগু মামার দৃষ্টি, মুখের রং ঘন ঘন পাল্টাচ্ছে। মামা রিসিভার নামিয়ে রাখলেন, বাঁ হাত কপালে ঘষছেন, চোখ আধ বোঝা। আবার রিসিভার তুললেন। হ্যালো, হ্যাঁ একটু ত্রিপাঠী সাহেবকে দেবেন। হ্যালো, সরি রাতে বিরক্ত করলাম। আপনি কি ডক্টর আহমেদকে ফোন করেছিলেন? শুনুন, এইমাত্র আহমেদের ভাই কামাল উদ্দিন ফোন করেছিল চট্টগ্রাম থেকে। আহমেদ প্রায় 1 সপ্তাহ নিখোঁজ। ওরা এতদিন গুরুত্ব দেয়নি, কারণ এর আগেও কাউকে না জানিয়ে আহমেদ হুটহাট এদিক ওদিক চলে গেছেন। একা মানুষ, এবারে ওরা তাই ভেবেছিল। কিন্তু আজই একটা চিঠি এসেছে, আহমেদের হাতের লেখা। তাতে লিখেছে সে ঠিক আছে, তার খোঁজ করার চেষ্টা না করতে, তাতে ওর জান। ঠিক বলেছেন। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সব গায়েব হয়ে যাচ্ছে। শুনুন, কাল আমরা চট্টগ্রাম যাচ্ছি, আপনি একটু বলে দেবেন। এরা থাকছে। হ্যাঁ বলে যাব। আরেকটা কথা, ওই বার্চটার খোঁজ নিয়েছিলেন? শাহজাহান? ওকে, পরে ফোনে জেনে নেব। বনলাং কথাটার মানে জানিস? যোগু মামা বললেন। আমার দৃষ্টি ছিল বাইরের দিকে, মনও তাই। দুদিকে সবুজ, এত সবুজ, সবুজেও কত রকম শেড, গাঢ়, ঝলমলে, নরম। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, হাট বাজার, তেলতেলে কালো ফিতের মতো হাইওয়ে চলে গেছে এঁকে বেঁকে। সৌদিয়া কোম্পানির ঝকঝকে বাস ছুটছে ঝড়ের গতিতে। রাস্তা মসৃণ, একটুও ঝাঁকুনি নেই। মনে মনে ভাবছিলাম, নদী নালা গাছপালায় ঘেরা আসল বদ্বীপ বাংলার এই পূব অংশটাই। আমাদের পশ্চিমবঙ্গ সে তুলনায় রুক্ষ। বাইরে তাকিয়ে থাকলেও আপনা থেকেই মন জুড়িয়ে যায়। মনের মধ্যে গুনগুন করে ওঠেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ। আচমকা মামার কথায় বেশ থতমত খেয়ে গেছি। বনলাং? বনলাং এ কোন দেশের ভাষা? চীনে? এখানকার, এ দেশের। কি হাবি যাবি বকছো? আমাকে মুরগি পেয়েছো নাকি? না রে, বনলাং থেকেই কালে কালে পাল্টে হয়েছে বঙ্গাল বা বাংলা কিংবা বঙ্গ। আজ থেকে আন্দাজ 3000 বছর আগে তো কথাই বলা যাচ্ছে না। উফ, যেমন গান তেমনি জগঝম্প বাজনা। আমার অবশ্য কোনো গানই খারাপ লাগে না, তবে এত জোরে শুনলে মনে হয় এখনই মাথা ধরে যাবে। সবচেয়ে মজার কথা হলো, যে গানগুলো একের পর এক বেজে চলেছে, একটাও বাংলাদেশের বাংলা গান নয়, ভারতের হালফিল সিনেমার হিন্দি গান। বাস রওনা হওয়ার সময় মিনিট 3 আরবি ভাষায় বেজেছিল ইসলামী ধর্মসঙ্গীত। এক বর্ণ তার মানে বুঝিনি, অনেকটা আজানের মতো সুর। তারপর থেকে টানা হিন্দি সিনেমার গান। যোগু মামা তখনই উঠে দাঁড়িয়ে কন্ডাক্টরকে অনুরোধ করেছিলেন রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি চালাতে। সে সাফ জানিয়ে দিয়েছিল তার কাছে কোনো বাংলা গানের ক্যাসেট নেই, সকলেই নাকি এই গান শুনতে চায়। তারপর হেসে বলেছিল, আপনারা ইন্ডিয়া থেকে আইছেন তো? হ্যাঁ, তো আপনাকে দেশেরই গান। আমাদের দেশের লোক পাগল, কয় বাংলা প্যান প্যানানি ভাল লাগে না, হিন্দি গান অনেক সুন্দর। যোগু মামা চুপ করে গেছিলেন।
পৃথিবীর মধ্যে একমাত্র বাংলা ভাষার রাষ্ট্রে যে এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি। টুকলু, একটু কষ্ট করে উঠবি, একটু বলে আসবি ভলিউমটা কমিয়ে দিতে। একটা সাউন্ড বক্স আমাদের সিটের ওপরে, 3 সিটের জানলার ধারে আমি, শেষে অন্য এক ভদ্রলোক, মাঝখানে মামা। কন্ডাক্টর অনুরোধটা রাখল, হিন্দি গানের ভলিউম কমে গেল। বাঁচা গেল। হ্যাঁ মামা, এবার বাকিটুকু বলো। দেখ, এটা মোটেই আমার সাবজেক্ট নয়, তবে তুই জানিস আমি যা পাই পড়ি। বিশেষ করে আমরা কোত্থেকে এসেছি এই কৌতূহল আমার ছোটবেলা থেকে। যেটুকু পড়েছি তাতে মনে হয় বনলাং থেকে বাংলা বা বঙ্গ কথাটা এসেছে। এদেশের বাসিন্দাদের বলতো বন বা বং, কালে কালে বং থেকে হলো বাঙালি। অ্যামেজিং! বংরা কি এদেশের লোক? ঠিক এদেশের নয়, তবে ভারতের লোক, দ্রাবিড়। তখন আর্যরা ঘোড়ায় চেপে দাপিয়ে ঢুকছে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে। তাদের তাড়া খেয়ে দ্রাবিড়দের একটা শাখা পালিয়ে আসে, এদেশে বাস করতে শুরু করে। এদেশে তখন ছিল কালো কুলো বেটে খাটো অস্ট্রিক জনজাতির লোকজন। ওদের সঙ্গে মিশে গেল বংজাতি। আবার আরও দক্ষিণ পূর্বে ছিল মঙ্গোলীয় মগদের বাস, তাদের সঙ্গেও বংদের রক্ত মিশে গেল। দ্রাবিড় মানে আমরা অনার্য? বেশিরভাগটাই তাই। আর্য অনার্য ভাগ পরে আর রইল না। আরো ভালো জায়গার খোঁজে আর্যরা ঢেউয়ের মতো এসে পড়ল এই পাণ্ডব বর্জিত জল জঙ্গলের দেশেও। রবীন্দ্রনাথের ওই ভারত তীর্থ পড়িসনি? কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা। তাই ঘটল, আর্য অনার্য মঙ্গোলীয় সব রক্ত মিলে মিশে আমাদের বাঙালি জাতি। লক্ষ্য করলে দেখবি বাঙালিদের মধ্যে লম্বা বেঁটে কালো সাদা সব রকম মানুষ আছে। অনেককে আবার ঘষা মাজা করলে দিব্যি চীনে বলে চালিয়ে দেওয়া যায়। মঙ্গোলীয় রক্ত, রাইট। তবে বাঙালিদের মধ্যে এখনো অস্ট্রিক আর দ্রাবিড়দের বৈশিষ্ট্যই বেশি, চেহারায়, স্বভাবে। হ্যাঁ মামা, বেশিরভাগ গ্রামের মানুষদের চেহারা বেঁটে খাটো, গোলগাল, শ্যামলা রং। স্বভাবেও তারা ঠান্ডা। ঠিক। শুধু চেহারা বা স্বভাব কেন, বাংলা ভাষাতেও অস্ট্রিক বা দ্রাবিড় ভাষার ছাপ রয়ে গেছে। কুকুরকে অনেক গ্রাম দেশে আদর করে ডাকে ছুছু বা তুতু। অস্ট্রিক ভাষায় কুকুরকে বলতো ছুছু। আর্য ভাষার সংস্কৃতে জলকে বলা হয় পানি। সারা উত্তর মধ্য ভারতে পানি, শুধু বাংলা আর দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় জল বা জলম। না মামা, বাঙালিরা সবাই জল বলে না। বাঙালিদের মধ্যে হিন্দুরা বলে জল, মুসলমানেরা বলে পানি। ঠিক বলেছিস। এরও অদ্ভুত কারণ আছে। মোগল আমলে হিন্দুস্তানের বাদশাহ আকবর ফার্সির সঙ্গে হিন্দি মিশিয়ে এক নতুন ভাষা তৈরি করলেন, উর্দু ভাষা। হিন্দিতে পানি, উর্দুতেও পানি। বাংলা প্রদেশে যখন মোগলরা ঢুকে পড়লেন, সেই সময় হিন্দু ধর্মের অবস্থা খুব খারাপ। নিচু জাতের মানুষ উঁচু জাতের অত্যাচারে অতিষ্ঠ। বাংলার পূব অংশে দ্রাবিড় বা অস্ট্রিক জাতের মানুষ ছিলেন বেশি। তারাই বাইরে থেকে আসা আর্য ব্রাহ্মণদের অত্যাচারের শিকার। তাঁদের বলা হতো নিচু জাত, অস্পৃশ্য। রাগে দুঃখে তারা ইসলাম ধর্ম নিলেন। পূর্ব বাংলায় বাঙালি মুসলমান তাই অনেক বেশি। উর্দুভাষী মৌলবীদের সংস্পর্শে এসে তাদের চলতি ভাষায় ঢুকে পড়ল নতুন নতুন শব্দ। শুধু পানি কেন, নাস্তা, গোসল, ফৌজ, বাবুর্চি, এরকম সব শব্দ। স্যার, একটা কথা কমু? পাশের ভদ্রলোকের কথায় মামা ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমাদের 3য় সিটের মালিক, ব্যাকব্রাশ করা চুল, পরিষ্কার কামানো গাল, শ্যামলা রং, সাদামাটা চেহারা, চোখ দুটো খুব সুন্দর। এতক্ষণ চুপ করেছিলেন, তবে নিঃশব্দে আমাদের কথাবার্তা যে শুনছিলেন সেটা বোঝা গেল। আপনি কলকাতার কোন কলেজে পড়ান স্যার? প্রেসিডেন্সি? না না, কোনো কলেজে পড়াই না। কেন বলুন তো? না মানে এমন চমৎকার বোঝাইলেন, তাই মনে হইল আর কি। ধন্যবাদ। আপনি কোথায় থাকেন? ঢাকা? জি, কক্সবাজার যাম। ঠিক এই সময় বাস ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কি ব্যাপার? সৌদিয়া চেয়ারকারের তো যেখানে সেখানে দাঁড়াবার কথা নয়। প্রথম স্টপ ফেনী, তারপর চট্টগ্রাম, তারপর কক্সবাজার। ড্রাইভার, কন্ডাক্টর বাস থেকে নেমে গেল। সকলেই একে একে নেমে যাচ্ছে। বাসের সামনে অন্তত 100 খানেক ট্রাক
বাস, গাড়ি পর পর দাঁড়িয়ে গেছে। জায়গাটা পুরো গ্রাম, বনবাদার, ধানক্ষেত। হাইওয়ে ধরে হাঁটছি। একটা অস্পষ্ট কোলাহল ভেসে এলো। গাড়ির লাইনের গোড়ার দিকে পৌঁছতে রহস্য ভেদ হলো। বড় সড়ো একটা রাজনৈতিক মিছিল, প্রচুর লোক, সবার হাতে একটা করে প্ল্যাকার্ড। চিৎকার করতে করতে তারা চলেছে। শহীদ আনসারের খুনিকে ধরা হলো না কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও। খুনের প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বন্ধন সফল করেন, সফল করেন, সফল করেন, সফল করেন। সামনে একটা চৌমাথা। মিছিল এগিয়ে এসে বাঁ দিকের রাস্তায় ঢুকে যাচ্ছে। দুজন ভদ্রলোক পাশে হাঁটতে লাগলো। বললেন, দেশটা জাহান নামে গেছে গিয়া, খুন জখম বন্ধ লাগ গেছে। রাম বলেছেন, কাম ধান্দা সব শেষ। বুক পকেটের মোবাইল ফোনটা বেজে উঠেছে। বলতে ভুলে গেছি, আজ সকালে ঢাকা ছাড়ার আগে এই ফোনটা হাই কমিশনার ত্রিপাঠী সাহেব যোগুমামাকে দিয়েছেন। সেই সঙ্গে দিয়েছেন হাই কমিশনের কয়েকটা গোপন মোবাইল নাম্বার। নির্দ্বিধায় বলা যায়, যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ আমাদের দেশের থেকে এগিয়ে। এই 2000 সালে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামে। এদেশের চাষিদের কাছেও মোবাইল টেলিফোন, খরচ খুব কম। ফোনটা অন করে যোগুমামার হাতে তুলে দিলাম। হ্যালো, বলছি। হ্যাঁ হ্যাঁ, শাহজাহান, কনসিল রুম। দুজনকে অ্যারেস্ট করেছেন? আচ্ছা, ওকে, আমরা এখন মিছিলে আটকে পড়েছি। হ্যাঁ, পৌঁছে জানাবো। ফোন বন্ধ করে আমায় দিয়ে মামা নিচু গলায় বললেন, ভালো খবর। পদ্মার বুকে যে বার্চটায় সুনীলাচার্য হারিয়ে গেছিলেন, সেই শাহজাহানকে আজ সার্চ করা হয়েছে। একটা গোপন কুঠুরি পাওয়া গেছে, তার মধ্যে অস্ত্র শস্ত্র নিষিদ্ধ জিনিসে ঠাসা। সারেংকে অ্যারেস্ট করে ঢাকায় আনা হয়েছে। মালিক হাওয়া, ইন্টারোগেশন চলছে। এই এই চল চল, বাস ছেড়ে দিচ্ছে যে। গাড়িগুলো স্টার্ট দিয়ে দিয়েছে। প্রায় ছুটতে ছুটতে বাসে উঠে পড়লাম। প্রথম 4টে রো ছেড়ে 5-এ আমাদের সিট। আমি বসতে যাচ্ছি, কি ওটা? একখানা ভাঁজ করা সাদা কাগজ। আমি কাগজের ভাঁজ খুললাম। সঙ্গে সঙ্গে আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সাদা কাগজে সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা, তোমরা ভুল করছো, এটা ইন্ডিয়া নয়। শুধু শুধু সাপের গর্তে হাত ঢোকাচ্ছ। আল্লাহ তোমাদের বাঁচাতে পারবেন না, ফিরে যাও। মামা ঝুঁকে বললেন, কিরে, কি হয়েছে? কাগজটা বাড়িয়ে দিলাম। মামারও মুখ গম্ভীর হয়ে উঠল। বুঝলাম, ওরা আমাদের ফলো করছে, বাসেই আছে। বাস ছুটছে প্রচণ্ড গতিতে। কাঁচের ওদিকে সরে সরে যাচ্ছে গ্রামগঞ্জ, খালবিল, নদী, মাঠ। কোনো কথা নেই, একঘেয়ে হিন্দি গান বেজেই চলেছে। এখন আর কিছুই ভালো লাগছে না। সত্যি তো, আমরা মাত্র 2 জন। এটা ভারত নয়। মামার ফোন পেলে কেউ ছুটে আসবে না। কখন ঝিমুনি এসে গেছিল জানি না। কন্ডাক্টরের চিৎকারে কেটে গেল। ফেনি ফেনি 10 মিনিট, যারা চা নাস্তা করবেন কইরা নেন। যাত্রীরা হুড়মুড় করে নামছেন। মামা বললেন, টুকলু, চল একটু চা খেয়ে আসি, মাথা ধরে গেছে। চা খাবারের দোকান। দোকানিরা খদ্দের ডাকছে। সবচেয়ে কাছেরটায় ঢুকে পড়লাম। চা বিস্কুটের অর্ডার দিয়ে মামা সিগারেট ধরাল। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, হুমকির মানেটা বুঝলি? কি? আমরা ঠিকঠাক এগোচ্ছি। ক্রিমিনালরা ওয়ারিড, আমাদের থামাতে চাইছে। বুঝলাম, কিন্তু মামা আমরা এখন বিদেশে। যা কিছু করতে হবে হাই কমিশন ছাড়া গতি নেই, কোনো হেল্প পাবো না। তোমার নিজস্ব কোনো কানেকশন নেই। যোগুমামার মুখের রেখাগুলো একটু কঠিন হয়ে উঠল। তুই কি করতে বলিস? ফিরে যাব? আমি কিছুই করতে বলছি না, বলছি যা করছো ভেবেচিন্তে করো। টুকলু, তোর যদি আমার উপর কনফিডেন্স থাকে তবেই এগোবো, নতুবা দাঁড়া, 1 মিনিট আসছি। বলতে বলতে যোগুমামা একজনের কাছে এগিয়ে এলেন। ভাইজান, টয়লেটটা কোথায়? মামা গটগট করে পেছনে চলে গেলেন। আমি বিস্কুট ডুবিয়ে চায়ে চুমুক দিচ্ছি। ফেনী সুন্দর জায়গা, ছবির মতো। ছোট্ট পাহাড়ি শহর, ছোট ছোট পাহাড়, দূরে আকাশের গায়ে আবছা পাহাড় শ্রেণী।
একটা নদী আছে, তার নাম ফেনী। এখান থেকেই শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রাম এলাকা, চলে গেছে পূবে মায়ানমার পর্যন্ত। ফেনী নদীর ওপারেই ভারত, ত্রিপুরা রাজ্য। কিছুদিন আগে কাগজে ফেনীর কথা পড়েছিলাম। এখানকার অধিকাংশ অধিবাসী চাকমা উপজাতি। তারা আশ্রয় নিয়েছিল ভারতে। বাংলাদেশ সরকারের কাছ থেকে আশ্বাস পেয়ে তারা স্বদেশে ফিরে আসে। সেই উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়েছিল, খুব হইচই হয়েছিল। হঠাৎ খেয়াল হলো, কি ব্যাপার, যোগুমামা ফিরছেন না কেন? দোকানের ভেতর দিয়ে হুড়মুড় করে ছুটলাম। ডান দিকে ঘুরে বাঁ দিকে মোড় নিল একটা খোলা জায়গা। পরপর টিনের পার্টিশনের বাথরুম, বাইরে বদনা রাখা, ডান দিকে একটা চৌবাচ্চা। মামা, মামা! কোনো জবাব নেই। বাথরুমগুলো দরজায় টান মারছি, খুলে যাচ্ছে, কেউ নেই। আমি বোধহয় পাগল হয়ে যাব। মামা কোন দিক দিয়ে বাইরে গেলেন? বাথরুমগুলো যেখানে শেষ হয়েছে সেখানে টিনের বেড়া, বেড়ার গায়ে একটা খোলা দরজা। সেই দরজা পেরিয়ে ডান দিকের কাঁচা রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম। রাস্তাটা এসে উঠেছে পাকা সড়কে। একটু দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। সড়কের ওপর উঠে হতবুদ্ধির মতো এদিক ওদিক তাকাচ্ছি। ইঞ্জিনের শব্দ, কোনো গাড়ি স্টার্ট দিল। তাকিয়ে দেখি একটু দূরেই হাইওয়ের পাশে গাছপালার আড়ালে একটা সাদা সুজুকি দাঁড়িয়ে আছে। যান্ত্রিক গর্জন করে জিপসি উঠে পড়লো হাইওয়েতে। আমার ষষ্ঠেন্দ্রিয় বলে দিল, মামা ওতেই আছেন, ওকে কিডন্যাপ করেছে। মামা, মামা! জিপসি হাইওয়েতে উঠেই প্রচণ্ড স্পিড নিয়েছে। কয়েক সেকেন্ডে মিলিয়ে গেল। ধপ করে বসে পড়লাম। আমার চোখের সামনে কালো পর্দা নেমে আসছে। যোগুমামা আস্তে আস্তে চোখ খুললেন। মাথা পাথরের মতো ভারী, গলা শুকিয়ে কাঠ। প্রথমেই চোখ গেল ঘরের ছাদে। কাঠের বর্গার ওপর টিনের চাল, ডান দিকে একটাই জানলা, সেখান থেকে চুইয়ে চুইয়ে আলো ঢুকছে। এটা কোন জায়গা? এখানে এলেন কি করে? ধর্মর করে উঠে বসতে গেলেন। উফ! নিম্নাঙ্গ ঝিনঝিন করে উঠল। বাঁ পা শিকল দিয়ে বাঁধা। এতক্ষণে সব মনে পড়ে গেল যোগুমামার। ফেনীতে সেই চায়ের দোকান, টুকলুকে বসিয়ে তিনি বাথরুমে গেছিলেন। বাথরুম সেরে বেরোতেই কোত্থেকে ৩-৪টে সন্ডামার্কা লোক তাকে জাপটে ধরেছিল। তাদের একজনের হাতে কালো মুখোশের মতো জিনিস ছিল। সেটা ঠেসে ধরেছিল যোগুমামার নাকের ওপর। নড়াচড়া তো দূরের কথা, একটা আওয়াজ করারও সুযোগ পাননি তিনি। কয়েক মুহূর্তে সব অন্ধকার। এর মানে পরিষ্কার, ওরা তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। ওরা বুঝেছে জগবন্ধু মুখার্জিকে থামাতে না পারলে সবাইকে ফেঁসে যেতে হবে। সেই জন্যই বাসের সিটে ওরকম হুমকি চিঠি। তাতেও যখন বুঝেছে উনি শেষ না দেখে ছাড়বেন না, তখন এটাই একমাত্র পথ। কিডন্যাপাররা বাসে ছিল, ওদের কথাবার্তাও শুনেছে, তারপর গাড়ির ব্যবস্থা করেছে। কিন্তু টুকলু, সে কোথায়? বিকেল গড়িয়ে গেছে, আলো দ্রুত মুছে যাচ্ছে। ঘরের মধ্যে অন্ধকার জমছে। যতটুকু বোঝা যাচ্ছে এই জায়গাটা গণ্ডগ্রাম। গাছপালা, ঝোপঝাড়, পাখিদের ঘরে ফেরার কিচিরমিচির শোনা যাচ্ছে। যোগুমামা শুয়ে আছেন একটা তক্তপোষে। পাশে একটা পুরনো রদ্দি টেবিল, একটা নড়বড়ে চেয়ার। চেয়ারে একখানা গামছা ঝুলছে। ঘরে আর কোনো আসবাব নেই। তক্তপোষের পায়ার সঙ্গে তার পা বাঁধা, শরীরের আর কোথাও বাঁধন নেই। হঠাৎ মনে পড়ে গেল, রিভলভার। তার সর্বক্ষণের সঙ্গী খুদে আগ্নেয়াস্ত্রটা কোথায়? ভারত থেকে আসার সময় বিশেষ অনুমতি করাতে হয়েছিল। নেই, স্বাভাবিক। অচেতন অবস্থায় তাকে সার্চ করেছে অপহরণকারীরা, আর সেই জন্যই শুধু পাটুকু বেঁধে ফেলে রেখে গেছে এই গ্রামের কুটিরে। বিদেশি রাস্তাঘাট কিছুই চেনে না, তার উপর নিরস্ত্র। দুলতে দুলতে একটা হলুদ আলো এগিয়ে আসছে। হ্যারিকেন হাতে একজন ঘরে ঢুকছে। বেশ ঢ্যাঙা লোক, লুঙ্গি আর জামা গায়ে। যোগুমামা চট করে চোখ বন্ধ করে ফেললেন। বাঁ চোখ একটু ফাঁক। লোকটা হ্যারিকেনটা টেবিলের ওপর রাখল। তারপর যোগুমামার দিকে তাকিয়ে বলল, বাবা, এখনো ঘুমাইতাছে? কথা
ও কর্তা শুনছেন? ও কর্তা। যোগুমামা মটকা মেরে আছেন, নিরুত্তর। না, নেশা কাটে নাই, ডোজ বেশি পইরা গেছে। ও কর্তা, কর্তা চা খাবেননি? যোগুমামা চোখ খুলে ফেললেন, একটু নাটক করে বললেন, কে? আমি কোথায়? জল জল। আপনি আমাগো কাছে আইজ রাইতটা কষ্ট করেন, কাল সাহেব রাইসা নিয়া যাইব। খাড়ান পানি দি। লোকটা অন্ধকারে মিশে গেল। মিনিট খানেকের মধ্যে প্লাস্টিকের জগ ভর্তি জল নিয়ে এলো। যোগুমামা অর্ধেকটা উঠে বসে ঢকঢক করে জল খেলেন। আহ, শরীর জুড়িয়ে গেল। আপনি কে? আমি আমি ইব্রাহিম, এখানে থাকি, সাহেবের কাম কাজ দেখাশোনা করি। আপনার সাহেব কে? এটা তো কম যাইব না কর্তা, আপনি তো ইন্ডিয়ান। হ্যাঁ। বুঝি না কিসের লাইগা জোর জামেলি করেন। এরা খুব ডেঞ্জারাস, যখন তখন মানুষের খতম কইরা দেয়। আপনার দেশ হইলে নয় অন্য কথা, এখানে তো পুলিশ অফিসার সব হেদের হাতে। আমাকেও কি মেরে ফেলবে? তা কইতে পারুম না। ওই তো আরেকজন রেও আটকায় রাখছে, তার নসিবে কি আছে আল্লাহ জানে। আরেকজন? কিরকম দেখতে ভাই? বয়স কত? শুই না কি করবেন, চা খাবেন কিনা কন? আসলে আমার ভাগ্নেও আমার সঙ্গে ছিল। ফতিমা, 2টা চা বানাও, 2টা বাটিতে মুড়ি মরিচ দিও। কথা, আপনার ভাইনার বয়স কত? কত আর 20-21। হ, কথা হেডা আধ বুড়া, দাড়ি গোঁপে পাক ধরছে। কথা, আপনি হিন্দু? হ্যাঁ, কেন বলুন তো? হে মুসলমান, আমাগো জাত। মাথায় ঘোমটা দেওয়া এক মহিলা ঘরে ঢুকল। একটা থালায় 2টো কলাই করা কাপে চা আর বড় বড় 2টো বাটিতে মুড়ি টেবিলের ওপর রেখে সে চলে গেল। নেন কর্তা, চা খান। ইন্ডিয়ায় কোথায় থাকেন? খুবই নিচু কোয়ালিটির চা, তার সঙ্গে আদা মিশিয়ে অদ্ভুত স্বাদ হয়েছে। তাকেই এখন মনে হচ্ছে অমৃত। খুব খিদে পেয়েছিল। গোগ্রাসে মুড়ি কাঁচা লঙ্কা খেতে খেতে চায়ে চুমুক দিচ্ছেন যোগুমামা। বললেন, কলকাতা। কলকাতা? হে তো শুনছি খুব বড় শহর, আপনাকে রাজধানী, তাই না? হ্যাঁ, পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার একটা রাজ্য, তার রাজধানী। আপনাদের ঢাকা শহরের মতো খুব কিছু বড় নয়, ঢাকা আরো সুন্দর। ইব্রাহিম বেশ খুশি হল, বিড়বিড় করে বলল, হবে না আমাগো দেশের রাজধানী। যোগুমামার মুড়ি শেষ হয়ে গেছে। চায়ে শেষ চুমুক দিয়ে তিনি পরিতৃপ্তির ঢেকুর তুললেন। এতক্ষণে পেট ঠান্ডা হয়েছে। তারপর বললেন, আপনি চা খেয়ে নিন, তারপর একটু বাথরুমে যাব। ইব্রাহিমের মুখের চেহারা পাল্টে গেল। বড় না ছোট? ছোট। তাইলে ঠিক আছে, সামনেই কইরা নিবেন। যাই, যন্ত্রটা নিয়ে আসি। কাপ বাটিগুলো থালায় চাপিয়ে ভেতরে চলে গেল। একটু পরেই ফিরে এলো, হাতে বন্দুক। এসব কেন ইব্রাহিম ভাই? এটা তো লাগেই, আপনি বন্দি, পলাইবার চেষ্টা করলে গুলি করতে লাগবো। দেখেন কর্তা, সাহেবের লবণ খাই, বেইমানি করতে পারুম না। এলন, তালা খুলেন। কোমর থেকে একটা চাবি বের করে যোগুমামার দিকে ছুঁড়ে দিল। যোগুমামা চাবি ঘুরিয়ে পায়ের বেড়ির তালা খুললেন। চলুন। কোন দিকে? বাতিটা ধরেন,
সামনেই চলেন। যতটা সাধাসিধে ভেবেছিলেন ইব্রাহিমকে, মোটেই নয়। কুচকুচে অন্ধকার, এক টানা ঝিঝি ডাকছে, মাঝে মাঝে শেয়ালের ডাক। যোগুমামার এক হাতে হ্যারিকেন, পেছনে উদ্যত বন্দুক হাতে ইব্রাহিম। বলে চলেছে, একবার সাহেব একজনরে নিয়ে আইছিল। লোকটা নিজেরে বড় চালাক ভাবে। যেই দিছে দৌড়, আমি গুলি চালাইছি। কি করব কন, বেইমানি করতে পারুম না। কি হলো? হইব আর কি, এক গুলিতে শেষ। আমার ঠিক ভুল হয় না কর্তা। আকাশে উড়ন্ত পাখিরে গুলি কইরা নামাইয়া দিতে পারি। এমনি এমনি কি সাহেব পুষছে আমারে? হইছে কর্তা? হ্যাঁ, চলুন। নিজেকেই আবার খাটের পায়ার সঙ্গে জুড়ে তালা লাগাতে হল। ইব্রাহিম চাবি নিয়ে চলে গেল। নিশুতি রাত, পাশে টিমটিম করছে হ্যারিকেন। যোগুমামা একা একা শুয়ে উথাল পাথাল ভাবছেন। একটা ব্যাপার নিশ্চিন্ত হওয়া গেছে, টুকলুকে এরা ধরেন, কিন্তু অন্য বন্দি লোকটি কে? বলছে মুসলমান। ডক্টর আহমেদ কি? একবার পকেটে হাত ঢোকালেন, চমকে উঠলেন। টাকা কড়ি সব রয়েছে। অবশ্য ওই কটা টাকা নিয়ে ওরা করবেই বা কি? আসল লোকটাকেই শিকল দিয়ে বেঁধে রেখেছে। ইব্রাহিম যথেষ্ট শেয়ানা এবং বলশালী লোক, তার উপর সঙ্গে গুলি ভরা বন্দুক রয়েছে। ওর হাত থেকে পালাবেন কি করে? এটা কোন জায়গা? কক্সবাজার কত দূর? কখন ঘুমিয়ে পড়েছেন। ইব্রাহিমের ডাকে ঘুম ভাঙল। কর্তা, খানা আনছি। থালায় মোটা মোটা লালচে ভাত, মধ্যে ডাল, একটু ঘ্যাঁট, একটা মুরগির ডিম। থালার কলাই উঠে কালচে দাগ পড়ে গেছে। অন্য সময় হলে খাওয়ার কথা ভাবতেই পারতেন না, এখন পেটে বড় জ্বালা। ভাত মেখে মুখে তুললেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে গেল। বাপরে, কি ঝাল! কোনো রকমে খাওয়া শেষ হলো। থালাতেই হাত ধুয়ে যোগুমামা বললেন, এবার শুয়ে পড়ব? জি, পড়েন। ইব্রাহিম ভাই, মশারি টানাবেন না? মশা তো ছেঁকে ধরছে, গা হাত পা ফুলে উঠছে। মশারি? বড় মজার কথা কনকর্তা। এখানে মশারি কই পাইবেন? এ কি শহর পাইছেন? আমরা তেমন হইলে কেরোসিন মাইখা ঘুমাই। একটা কাম করেন, কাপড় মুড়ি দিয়া শুইয়া পড়েন। ফতেমা, ফতেমা, তোমার একখান পোড়ানো কাপড় দিবা? একটু পরে বগলে জড়ানো একটা পুঁটলি আর একখানা শতছিন্ন শাড়ি নিয়ে ইব্রাহিম ঘরে ঢুকল। শাড়িটা যোগুমামার দিকে ছুঁড়ে দিয়ে বলল, হে, এডারে জড়ায় আল্লাহর নাম কইরা ঘুমায় পড়েন। বলতে বলতে পুঁটলি খুলে ফেলছে। ছেঁড়া শতরঞ্জি, নোংরা একটা বালিশ, ওটাই বিছানা। সে লম্বা হয়ে শুয়ে পড়ল। যোগুমামা বললেন, আপনি এখানেই শোবেন? জি কর্তা, আপনারে পাহারা দেওয়া আমার কর্তব্য। সাহেবের লবণ খাইছি। আবার সেই পুরনো রেকর্ড বাজাতে শুরু করেছে। যোগুমামা ছেঁড়া শাড়ি মুড়ি দিয়ে ঘুমোবার চেষ্টা করলেন, ঘুমিয়েও পড়লেন। এখনো বোধহয় ক্লোরোফর্মের নেশা যায়নি। ঘুম ভাঙল পাখিদের কলরবে। ভোর হচ্ছে, এখনো আবছা আলো, কুয়াশার ঘন চাদরে সব ঝাপসা। পাশে ইব্রাহিম অঘরে ঘুমোচ্ছে। যোগুমামা ডাকলেন, ইব্রাহিম, ইব্রাহিম ভাই। হ্যাঁ, জি জি, কি হয়েছে কথা? কিছু হয়নি, আমি বাথরুমে যাব। বড় না ছোটো? বড়। যাইতে পারবেন? এখানে সব কাঁচা খাটা পায়খানা। চলুন দেখি। ইব্রাহিম বন্দুক বাগিয়ে সেই একই পদ্ধতিতে যোগুমামাকে নিয়ে চলল বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে। যোগুমামা দেখতে দেখতে চলেছে। একটু দূর থেকেই ছপ ছপ শব্দ শোনা যাচ্ছে। নদী বা খাল আছে নাকি? জায়গাটা পুরো জঙ্গলি, বাঁশঝাড়, গাছপালায় ঝুপসি। বাগানের একদিকের বাঁশের দরমার বেড়া দিয়ে শৌচকর্মের জায়গা। জান কর্তা, ওইটা। হ্যাঁ, খেয়ালে রাখবেন,
পলাইবার মতলব করলে কিন্তু আমারে গুলি করতে লাগবো। যোগু মামা বেড়ার ওদিকে ঢুকে পড়লেন। তার আসল উদ্দেশ্য পুরো এলাকাটা যতটা সম্ভব বুঝে নেওয়া। পশ্চিম দিক দিয়ে একটা সুঁড়ি পথ আছে, কিন্তু এখানে আর একটাও বাড়িঘর দেখা যাচ্ছে না। সেজন্যই শয়তানরা জায়গাটা বেছেছে। মিছিমিছি জল ঢেলে গায়ে জল ছিটিয়ে যোগু মামা বেরিয়ে এলেন। বিছানায় বসার আগে যোগু মামা ধীরে সুস্থে গামছায় হাত পা মুছলেন। তক্তপোষে বসতে বসতে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, এবার একটু চা হলে ভালো হতো। কি বলেন ইব্রাহিম ভাই? জি কর্তা, বিবি একটু পরে উঠা পড়ব। বাঁ পায়ের বেড়িতে তালা ঢুকিয়ে বন্ধ করলেন যোগু মামা। চাবিটা বাড়িয়ে দিলেন ইব্রাহিমের দিকে। ইব্রাহিম বাঁ হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে যোগু মামা দুহাত দিয়ে তার হাতে হ্যাঁচকা টান মারলেন। বন্দুক ছিটকে পড়ল। ইব্রাহিম হুমড়ি খেয়ে পড়ল যোগু মামার বুকের ওপর। মুহূর্তের মধ্যে যোগু মামার ডান হাত শূন্যে উঠে গেছে। সজোরে আঘাত করল ইব্রাহিমের ঘাড়ে, পরপর দুবার। ইব্রাহিমের গলা দিয়ে একটাও শব্দ বেরোল না। অত বড় শরীরটা কলা গাছের মতো ভেঙে চুড়ে নেতিয়ে পড়ল। সে জ্ঞান হারিয়েছে। পুরো ব্যাপারটা ঘটল 30 সেকেন্ডের মধ্যে। যোগু মামা ইব্রাহিমের নাকের কাছে হাত দিলেন। নিঃশ্বাস মোটামুটি স্বাভাবিক। ঘণ্টাখানেকের আগে তার জ্ঞান ফিরবে না। ডাক্তার বন্ধুর কাছে অজ্ঞান করার এক হাতুড়ে পদ্ধতি শুনেছিলেন। ঘাড়ের একটা বিশেষ জায়গায় বিশেষ নার্ভ টিপে ধরলে বা তার উপর আঘাত করলে জ্ঞান লোপ পায়। যখন ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান আবিষ্কার হয়নি, তখন এইভাবে অজ্ঞান করা হতো ছোট ছোট অপারেশনে। আজ সেই জানা কাজে লেগে গেল। চাবি দিয়ে বেড়ি খুলে ফেললেন। তিনি মুক্ত। বন্দুকটা কাছে এনে রাখলেন। নিজের প্যান্ট জামা খুলতে লাগলেন। আরও মিনিট খানেক লাগলো যোগু মামার পোশাক পাল্টাতে। পোশাক পাল্টে গেছে। পরনে লুঙ্গি আর জামা। ইব্রাহিম মামার প্যান্ট শার্ট পরে খাটে পড়ে আছে। তার পা বেড়ি দিয়ে বাঁধা। চাবি যোগু মামার লুঙ্গির কষিতে। ওখানেই টাকা কড়িও। চশমা খুলে পকেটে ঢুকিয়ে যোগু মামা পা টিপে টিপে পাশের ঘরে এলেন। ইব্রাহিমের বিবি ফতেমা মেঝে কাপড় চোপড় জড়িয়ে অঘোরে ঘুমোচ্ছে, আর দড়ির খাটিয়ায় যোগু মামার হৃৎপিণ্ড তড়াক করে লাফিয়ে উঠল। হামেদ, তার বন্ধু, নিরুদ্দিষ্ট বিজ্ঞানী মেজবাউদ্দিন আহমেদ। যোগু মামার দারুণ আনন্দ হচ্ছে। এত সহজে আহমেদকে ফিরে পাওয়া যাবে ভাবতে পারেননি। ঘরের মধ্যে এখনো আবছা অন্ধকার। যোগু মামা আহমেদের কাছে এগিয়ে গেলেন। আর কেউ নয়, নির্ঘাত আহমেদ। মাথার সামনের চুল বেশ পাতলা হয়ে প্রায় টাক পড়ে গেছে। দাড়ি প্রায় সব পেকে গেছে। যোগু মামা অবাক। 9 মাস আগে দেখা হয়েছিল সিঙ্গাপুরে। এর মধ্যে আহমেদের এত বয়সের ছাপ পড়ে গেছে। কিন্তু ওরও তো পা বেরিতে তালা দেওয়া। চাবি কোথায়? লুঙ্গির কষি থেকে চাবির রিং বের করলেন। 2টো চাবি আছে। এর একটা হতে পারে। 2বার চেষ্টা করলেন, না, খুলল না। তাহলে ফতেমার কাছে নিশ্চয়ই হবে। ভয় দেখিয়ে নিতে হবে। তবে তার আগে আস্তে আস্তে ঠেলা দিলেন ঘুমন্ত আহমেদকে। আহমেদ চোখ মেলে তাকালো। যোগু মামার ভুরু কুঁচকে উঠল। অন্য অচেনা দৃষ্টি। ফ্যাল ফ্যাল করে লোকটা তাকিয়ে আছে তার মুখের দিকে। তবে কি আহমেদকে নেশার জিনিস খাওয়ানো হচ্ছে? তার কি স্মৃতিভ্রম ঘটেছে? যোগু মামা তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলতে লাগলেন, আহমেদ, আহমেদ, আমি জগবন্ধু, চলো, ওঠো। লোকটা কোনো কথা বলছে না। ইশারাতে হাত নাড়ছে, বোঝাতে চাইছে সে যাবে না। যোগু মামাকে চিনতেই পারছেন না। যোগু মামা বিভ্রান্ত। কি করবেন? আবার ফিসফিস করে বললেন, তুমি আমায় চিনতে পারছো না? লোকটা দুদিকে মাথা নাড়ল। তুমি আমার সঙ্গে চলো, পালিয়ে যাই। লোকটা আবার সজোরে মাথা নাড়ল। সে যেতে চাইছে না। এ অদ্ভুত অবস্থায় পড়া গেল। মেঝে ফতেমা 2বার আড়মোড়া ভাঙল। ওর বোধহয় ওঠার সময় হয়ে গেছে। এই লোকটা হয়তো আহমেদ বা আহমেদ নয়। যদি যেতে না চায় তবে জোর করে তো নেওয়া যাবে না। মাঝখান থেকে সব কেঁচে যাবে। না,
যেতে না চায় থাক, টুকলুটা একা কোথায় পড়ে আছে কে জানে। আচ্ছা, ওর মোবাইল নাম্বারটা হাই কমিশন থেকে যখন দিয়েছিল 2-3বার দেখেছিলেন, 10টা নম্বর। যোগু মামা বেরিয়ে এসেছেন বাড়ি থেকে। মক্কার কাবা মসজিদের ছবির পাশে একটা নামাজি টুপি ছিল, দেখা মাত্র মাথায় পরে নিয়েছেন। এখন ছুটছেন জঙ্গলের সুঁড়ি পথ ধরে, পায়ে ইব্রাহিমের ছেঁড়া চটি, মাথায় টুপি, গালে দুদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, চশমা নেই। যোগু মামা পুরোপুরি গ্রামের চাষি লোক, ছুটছেন আর ভেবে চলেছেন ফোনের 10টা নম্বর, 8, 3, 1, তারপর 4, 5, তারপর কি 2 না 3? শেষের 4টে সংখ্যা মনে পড়ে গেছে, 1001। যাই হোক, দুটোতেই করে দেখতে হবে, যেটাই পাওয়া যায়। কিন্তু এখানে কোথায় ফোনের বুথ? জলের ছলাৎ ছলাৎ শব্দ বেশ স্পষ্ট। একটু এগোতে জঙ্গল পাতলা হয়ে গেল। সামনে বেশ চওড়া খাল, জোয়ারের জল ঢুকছে, তারই স্রোতের শব্দ। খালের কিনারে আসতে দেখলেন একটা ঢালু পাড়ের মতো, একটা খুঁটিতে বাঁধা একখানা ছোট ডিঙি নৌকো, জলের ঢেউয়ে নাচছে। চমৎকার, জোয়ারের টানে ভেসে যাবে এলাকা ছেড়ে। দুখানা দাঁড়ও রয়েছে ডিঙির ভেতর। যোগু মামা নৌকো চালাবেন? মনে পড়ে গেল সেই কলেজ জীবনে একবার কেষ্টপুর খালে বন্ধুদের সঙ্গে নৌকোয় দাঁড় টেনেছিলেন, আর একবার বম্বের মহাবালেশ্বরে। দেখা যাক, যা থাকে কপালে। থিওরিটা জানেন। যোগু মামা ডিঙিতে উঠে খুঁটি থেকে দাঁড়টা টেনে নিলেন। নৌকো জোয়ারের টানে হু হু করে ভেসে চলল। লম্বা দাঁড় সোজা করে যোগু মামা সামনের দিকে বসেছেন। নৌকো বেঁকে গেলেই ওটাকে ঘুরিয়ে দিচ্ছেন, আবার সোজা হয়ে যাচ্ছে। দুপাশে বেশ আলো ফুটে গেছে, তবে এখনো বিশেষ লোকালয় চোখে পড়ছে না। কচ্ছিত কখনো একাধটা কুঁড়ে। ক্রমশ 2-4টে গ্রাম দেখা দিতে লাগলো। বসতি ঘন হচ্ছে। প্রায় আধ ঘন্টা কেটে গেছে। স্রোতের টানে হু হু করে ভেসে চলেছে নৌকো। হঠাৎ অনেকটা দূরে দুদিকের পাড় দেখা যাচ্ছে না। অথই জল নাকি? সাগরে এসে পড়লেন নাকি? একটু পরেই ভুল ভাঙল। ওটা বেশ বড় নদী। এই খাল গিয়ে পড়েছে, বড় বড় স্টিমার দাঁড়িয়ে আছে, নদী দিয়ে ধোঁয়া ছেড়ে যাতায়াত করছে। ভারী মনোরম লাগছে, কিন্তু এসব দেখার সময় নেই। বাঁদিকে কোথাও চটপট নৌকোকে ভেড়াতেই হবে। দাঁড়কে নানা কায়দায় ঘুরিয়ে ঘুরিয়ে যোগমামা নৌকোকে কোনো ক্রমে পাড়ের কাছে নিয়ে এলেন। তারপর দাঁড়কে কাদায় গেঁথে লাফ দিলেন। হাঁচড়ে পাঁচড়ে উঠে এলেন পাড়ে। সামলে নিয়ে হন হন করে উত্তরমুখ হাঁটতে শুরু করলেন। যত তাড়াতাড়ি সম্ভব ওই স্টিমারগুলোর কাছে পৌঁছতে হবে। ঝোপ ঝাড়, চোর কাঁটা, আশ শেওড়া জঙ্গল, তার মধ্যে দিয়েই হাঁটতে হচ্ছে। কিছুটা হাঁটার পর পাকা সড়ক দেখা গেল। যোগুমামা হাঁপ ছাড়লেন। এর মধ্যেই লুঙ্গি এবং পা দুটো ক্ষতবিক্ষত হয়ে গেছে। হঠাৎ মাথার মধ্যে পাক খেল আসন্ন সমস্যার মেঘ। এই কথাটা তো আগে ভাবেননি। ঘামতে শুরু করলেন। যদি কোনো স্থানীয় লোকের সঙ্গে দেখা হয়ে যায়, তিনি বাঙাল ভাষায় কথা বলেন না। চেহারা যেমনই হোক, কথা বললেই যে কেউ ধরে ফেলবে, তিনি এদেশের লোক নন। যা হবে দেখা যাবে। যোগুমামা বেশ জোরে জোরেই হাঁটতে লাগলেন স্টিমার ঘাটটার দিকে। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যেখানে পথ দুভাগ হয়েছে সেখানে একজন স্থানীয় মানুষ দেখা গেল। এদিকেই আসছে। যোগুমামার হার্টবিট বেড়ে গেছে। এবারে পরীক্ষা দিতে হবে, সত্যিকারের অভিনয়ের পরীক্ষা। মিনিট তিনেকের মধ্যেই দুজন প্রায় মুখোমুখি। আগন্তুক বয়স্ক মানুষ, 60-এর ওপর, চোখে চশমা, মুখে লম্বা কাঁচা পাকা দাড়ি, পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। সে বলল, সালাম আলাইকুম, জান কই? ওয়ালাইকুম আসসালাম। স্টিমার ঘাটা কোন দিক? সোজা গিয়ে বাম দিক ধরেন। তা নতুন বুঝি? জি। আগন্তুক আর কিছু বলল না, পেরিয়ে চলে গেল। লম্বা লম্বা শ্বাস পড়ল যোগুমামার। উফ, শেষ পর্যন্ত তিনি কোনো রকমে পাশ করে গেছেন। কিন্তু বারবার তো এরকম হবে না। স্টিমার ঘাটে নিশ্চয়ই অনেক লোকজন থাকবে। অনেকে অনেক রকম কথা বলবে, প্রশ্ন করবে। মুহূর্তের ভুলে যদি বিজাতীয় শব্দ বেরিয়ে যায়,
তার কাছে পাসপোর্ট কাগজপত্র কিছুই নেই। স্পাই ভেবে সোজা পুলিশের হাতে তুলে দেবে। তারপর বেআইনি অনুপ্রবেশকারীর শাস্তি, জেলে পৌঁছতে হবে। এ দেশ তিনি কিছুই চেনেন না। এই জায়গাটা কোথায়, চট্টগ্রাম এখান থেকে কত দূর, সবটাই অজানা। যোগু মামা হাঁটছেন, ভাবছেন। ডান দিকে পাকা বাড়ি শুরু হয়ে গেছে, অর্থাৎ জায়গাটা শহর, বেশ বর্ধিষ্ণু অঞ্চল। পাশ দিয়ে দু একটা গাড়ি হুস হুস করে চলে গেল। রাস্তায় লোকজন, কেউ দাঁত মাজছে, কয়েকজন নিজেদের মধ্যে কথা বলছে। ভাগ্য ভালো কেউ তার দিকে নজর দিচ্ছে না। মাথাটা একটু ঝুঁকিয়ে হাঁটছেন, কারোর সঙ্গে যাতে চোখাচোখি না হয়ে যায়। এবারে বাজার এলাকা, সার সার দোকান ঘর, সাইনবোর্ড দেখে জায়গাটার নাম পড়ে ফেললেন। ভোলা, জেলা বরিশাল। কি ভয়ঙ্কর! ফেনী পার্বত্য চট্টগ্রামে, আর এ তো জল জঙ্গলের দেশ বরিশাল। ক্রিমিনালরা তাকে এতটা দূরে এনে ফেলেছে। যোগু মামা নিজের মনেই ভাবলেন, টুকলু ঠিকই বলেছিল, তারা বিদেশি। এবারে প্রতিদ্বন্দ্বীরা অনেক সুবিধেজনক জায়গায়। টুকলুর কথা মনে পড়তেই মন ছটফট করে উঠল। কেমন আছে? একেবারে একা। অচেনা অজানা বিদেশ বিভূই কোথায় থাকবে, কার সঙ্গে যোগাযোগ করবে, কাউকেই তো পাবে না। যেতে যেতে উল্টো দিকে একটা দোকান, ভারী সুন্দর নাম, আলাপ। পাশে টেলিফোনের ছবি, তলায় লেখা দেশে বিদেশে সস্তায় কল করা যায়। কিন্তু এখনো শাটার নামানো। একটু দাঁড়িয়ে যাবেন, ফোনে ধরতে চেষ্টা করবেন টুকলুকে। এক মুহূর্ত ভাবলেন, ঠিক হবে না, এখানে দাঁড়ানো মানেই বিপদ ডেকে আনা। হয়তো খুনের দল এতক্ষণে হাজির হয়ে গেছে তাদের ডেরায়। সেখানে ইব্রাহিমকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে নির্ঘাত ছুটে বেরোবে এবং খালের কাছে এসে নৌকোটা না দেখে ধরে নেবে তিনি জোয়ারের টানে এদিকেই এসেছেন। যারা কয়েক ঘন্টার মধ্যে ফেনী থেকে তাকে ভোলায় এনে ফেলতে পারে, তারা সব দিক দিয়েই অন্য জাতের জীব। যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে হোক এই তল্লাট ছেড়ে পালাতে হবে। যোগু মামা হাঁটার গতি বাড়িয়ে দিলেন। পথটা সামনে আরও চওড়া, পিচ ঢালা সড়কে পড়েছে। ডান দিক না বাঁ দিক, কাকে জিজ্ঞেস করবেন? কাছাকাছি পৌঁছতে পৌঁছতে সমস্যার সমাধান হয়ে গেল। সড়কের বাঁ দিক থেকে পরপর মাল বোঝাই লরি, ট্রাক এসে ছুটে যাচ্ছে ডান দিকে। ডান দিক দিয়ে বাঁ দিকে যাওয়া লরিগুলো খালি। স্বাভাবিক বুদ্ধি বলে দিচ্ছে স্টিমার ঘাটা বাঁ দিকে। মাল বোঝাই হয়ে ট্রাকে চেপে ছুটছে জেলার বিভিন্ন প্রান্তে। যোগু মামা বাঁ দিকের পথ ধরলেন, কিন্তু তখনই একটা বাজে ব্যাপার ঘটে গেল। প্যান্ট শার্ট পরা ফিটফাট এক যুবক হনহনিয়ে আসছিল উল্টো দিক দিয়ে। ধড়াম করে এসে ঘাড়ে পড়ল। শেষ মুহূর্তে যোগু মামা সরে গিয়ে ধাক্কা বাঁচালেন, কিন্তু ছেলেটা ছাড়ল না। কটমট করে তার আপাদমস্তক দেখে ঝাঁঝালো গলায় বলল, চোখে দেখো না। আচ্ছা অভদ্র তো, নিজেই দোষ করেছে, অথচ কেমন চোটপাট করছে। অন্য সময় হলে এতক্ষণে। মুখে ক্যাবলা ক্যাবলা হাসি ফুটিয়ে নিরুত্তর রইলেন যোগু মামা। ছেলেটা আরও রেগে উঠল। যোগু মামার কাঁধ ধরে এসে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। কি হলো? জবাব দাও না কেন? মাথায় আলো জ্বলে উঠল। যোগু মামার ডান হাতে আদাবের ভঙ্গি করে দুই কানে ও মুখে আঙুল দিয়ে ইশারা করতে লাগলেন। ছেলেটা তাচ্ছিল্যের সুরে বলল, ও বাবা, বইতেও পারো না, শুনতেও পাও না, চমৎকার। যুগে কি হয়েছে? হ্যাঁ? যোগু মামা অসহায়ের ভঙ্গি করলেন। যুবকটি মুখ দিয়ে বিরক্তির শব্দ করে হাত সরিয়ে নিল। রাস্তা পেরিয়ে চলে গেল। কি মারাত্মক ফাঁড়া কাটল! আর একটু হলেই হয়তো সর্বনাশ ঘটে যেত। যোগু মামা ঠিক করে ফেললেন, এই বুদ্ধিটাই আপাতত কাজে লাগাতে হবে। বোবা কালার অভিনয় করে যেতে হবে। দেখতে দেখতে নদীর কাছে পৌঁছে গেলেন যোগু মামা। বিশাল নদী, ওপার দেখা যাচ্ছে না। এ স্টিমার ঘাটা কই? এ তো পুরোদস্তুর বন্দর। মস্ত বড় বড় জাহাজ নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। স্টিমার, লঞ্চ গিজগিজ করছে। চা নাস্তার দোকান, হই হট্টগোল, জায়গাটা সরগরম। যোগু মামা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ভালো করে দেখলেন। একদিকে খালাসিরা সামনে বড় জেটি দিয়ে জাহাজ থেকে মাল নামাচ্ছে। উল্টো দিকে ছোট ছোট কাঠের গুমটি, তার সামনে লোকজন। সেদিকে এগিয়ে গেলেন। গুমটি ঘরগুলো টিকিট ঘর। বাইরে ছোট ছোট সাইনবোর্ড, কোনোটায় লেখা বরিশাল, কোনোটায় ঢাকা বা চট্টগ্রাম। চট্টগ্রাম লেখা গুমটির লাইনে দাঁড়ালেন যোগু মামা।
সামনের লোকটা একটা 100 টাকার নোট বাড়িয়ে দিল। এক্সপ্রেস তো? যোগুমামা লুঙ্গির খুঁট থেকে 100 টাকা বার করলেন। লোকটা সরতে সেটা ঢুকিয়ে দিলেন। যোগুমামা ইশারায় আগের লোকটাকে দেখালেন। ভেতরের লোকটা হাসল। ও, আপনি বয়রা? এই নেন। টিকিট আর টাকা হাতের মুঠোয় নিয়ে ছুটলেন যোগুমামা। ওই যে আগের লোক, ওর পেছন পেছন ছুটলে ঠিক জায়গায় পৌঁছানো যাবে। স্টিমারটা বেশ বড়, দোতলা, চওড়া ডেক। লোক উঠছে। যোগুমামা কথাবার্তায় বুঝে গেছেন আর আধ ঘন্টার মধ্যে ছাড়বে। ডেকের শেষ প্রান্তে জলের কাছে গিয়ে দাঁড়ালেন যোগুমামা, অন্যদের থেকে একটু তফাতে। জোয়ারে টলমল নদী, কুয়াশা ছিঁড়ে হলুদ আলো ঝিলমিল করছে জলে। সোনার অসংখ্য কুঁচি কাঁপছে। স্টিমার হুইসেল দিয়ে ছেড়ে দিল। যোগুমামার সর্বাঙ্গ আরামে জুড়িয়ে গেল। আর দুশ্চিন্তা নেই। শেষ পর্যন্ত তিনি পেরেছেন। এখন ঘুম পাচ্ছে, লম্বা হয়ে পড়তে ইচ্ছে করছে। ঠিক তখনই পিঠে কারোর হাত পড়ল। যোগুমামা চমকে উঠলেন। দশাশয়ী চেহারার একজন লোক, যেমন লম্বা তেমন চওড়া, মোটা গোঁপ, পুরুষ্ঠু জুলফি, প্যান্ট শার্ট পরা, এক দৃষ্টে যোগুমামার দিকে তাকিয়ে আছে। কে লোকটা? যোগুমামা কিছুই চিনতে পারছেন না। কয়েক মুহূর্ত পরে লোকটা বলল, বড় চিনা চিনা মনে হয়, কই যান? যোগুমামার নিরুত্তর। লোকটার চোখে চোখ রেখে তাকিয়ে আছেন। লোকটা আবার বলল, মনে পড়ছে, ঠিক মনে পড়ছে আপনারে। হয়তো গত বছর কলকাতায় তো, মানে আপনি ইন্ডিয়ান তো, কিন্তু তাইনের চোখে চশমা, কি ঠিক কইছি? সর্বনাশ! লোকটা কে? তাকে চিনে ফেলেছে। তিনি মুখে হাসি টেনে বোবা কালার ভঙ্গি করলেন। লোকটা অমনি কাঁধ থেকে হাত সরিয়ে নিল। ও, আপনি বুবা কালা? হইল না, তাইনে বড় বিজ্ঞানী হইবা। আলাপ হয়েছিল আমের ছাড়ের সঙ্গে তাইনের বাসায় গিয়া। আমারই ভুল হইছে। এই বেশভূষা, কিন্তু সেই চোখ, সেই মুখ একেবারে তাইনের মতো। যাও গা, কি আর হব। সরি বলছি, কিছু মনে লইবেন না যেন। লোকটা ক্ষমা চাওয়ার ভঙ্গি করতে করতে চলে গেল অন্যদিকে। যোগুমামার ভীষণ আফসোস হচ্ছে। ওই লোকটা নির্ঘাত তার বন্ধুর ছাত্র। সব ভুলভাল হয়ে গেল। হাতের কাছে যে সুযোগ এসেছিল, পরিচয় দিলে কত সুবিধে হতো। দেখা যাক চট্টগ্রামে পৌঁছে যদি লোকটাকে ধরা যায়। স্টিমার মাঝে মাঝে হুইসেল ছাড়ছে, জলে ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে। ভাইডি, ভাইডি, শুনছো? ও ভাইডি! আমি চোখ মেলে তাকালাম। এক অচেনা মুখ আমার মুখের ওপর মৃদু স্বরে ডেকে চলেছে। প্রথমে সব গুলিয়ে গেল। আমি কোথায়? কে এই লোকটি? কয়েক সেকেন্ড চিনে ফেলেছি। বাসে আমাদের সহযাত্রী, তৃতীয় সিটে যিনি বসেছিলেন। মামার মুখে বাংলা, বাঙালির ইতিহাস শুনে মামার ভক্ত হয়ে গিয়েছিলেন। ভদ্রলোক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, তোমার জ্ঞান ফিরছে। চলো চলো চলো, বাসে ছাইড়া দেয়। দিকে আমি কি করব? আমি যাচ্ছি না, ঢাকা ফিরে যাব। আমাকেই দোষ। ভাবতেও পারি না এই জার্নিতে এমনটা হইতে পারে। তোমাকে প্রোটেকশন দিতে, হেল্প করতে আমাকে সরকারের ইন্ডিয়ান হাই কমিশন রিকোয়েস্ট করছিল। তো আমরা 4 জন তোমাকে 2 জনের সাথে তাই প্লেন ড্রেসে আসতেছিলাম। আমার 3 অ্যাসিস্ট্যান্ট ওই বাসের ওখানেই আছে, সকলে আর্মড। তোমার কোনো ভয় নেই, চিন্তা করো না। ইবলিশের বাচ্চাগুলো ওনার কোনো ক্ষতি করতে পারবে না। চলো ভাইটি, যাওয়া যাক। কথাগুলো যেন টনিকের মতো কাজ করল। উঠে দাঁড়ালাম। আমি একা নই। হ্যাঁ, আমায় এই রহস্যের শেষ দেখে ছাড়তে হবে। বাসের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে গেল, রমা সাহেব, আমার কাছে মোবাইল ফোন আছে, হাই কমিশনের নাম্বারও আছে। তাই নাই? তবে তো খুব ভালো। অনি ফোন করো, তোকে জানাও, তারপর আমারে দিও, দপ্তরে জানাই দিই। হাই কমিশনার আর্তনাদ করে উঠলেন। কথা বললেন রেহমানের সঙ্গে। বললেন রেহমান যেমন বলছেন সেইভাবেই চলতে। এরপর
মসিয়ার রহমান মোবাইল ফোনে কথা বললেন নিজের দপ্তরের সঙ্গে। বাসে উঠতে উঠতে ফিসফিস করে বললেন, বড় কর্তা কইলেন আজ চাটগাঁয়ে হল্ট করতে, ক্রিমিনালগুলোর কক্সবাজারে থাকা খুব সম্ভব। বাস ছেড়ে দিল। আমার পাশের সিট ছাড়া আরও 6টা সিট খালি। দুয়ে দুয়ে 4 করলে বলে দেওয়া যায় অপরাধীরা দলে মোট 6 জন ছিল। টিভি রিমোট নিয়ে পুটপুট করছি এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে। আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বিক্ষিপ্ত মনটাকে শান্ত করতে। কিছুই ভালো লাগছে না। রহমান সাহেব বাথরুমে, বাইরে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। চট্টগ্রামের এই হোটেলের নাম সাফিনা। সাজানো গোছানো ছিমছাম। এক ঘরে আমরা 2 জন, বাকিরা অন্য ঘরে। কলিং বেল বাজল। রহমানের ফোর্সের একজন পুলিশ অফিসার। আসুন। ছাড় কই? বাথরুমে। আইলে কইবেন আমাকে লগে একবার দেখা করতে। কি কও হানিফ? স্যার, যোগাযোগ করছিলাম হেডকোয়ার্টারের সাথে, এখনও কোনো খবর নাই। তুমি সব রোড ব্লক কইরা দিবার লগে কইছো? রেল স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় প্লেন ড্রেস পোস্টিং করণের কথা? জি স্যার। ঠিক আছে রহমান ভাই, আমার মনে হয় সব থানাতেও মেসেজ পাঠানো দরকার, যোগম আমার চেহারার ডেসক্রিপশন দিয়ে। হ্যাঁ, ঠিক 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 কইছো। রহমান হোটেলের ইন্টারকমের বোতাম টিপলেন। হ্যালো হ্যালো, শুনো, আর একবার ফোন করে দাও। ড্রেসিং টেবিলের উপর রাখা আমার মোবাইল ফোন বেজে উঠল। হ্যালো হ্যালো, আমি ডক্টর আহমেদের ভাই কামাল উদ্দিন বলছি। হ্যাঁ বলুন। ভেতরে ভেতরে আমি খুবই অবাক। এই নম্বরটা উনি পেলেন কোত্থেকে? কাল সন্ধ্যেবেলায় মামার সঙ্গে ওর ফোনে কথা হয়েছে, কিন্তু সে তো হোটেলের ল্যান্ডলাইনে। কয়েক সেকেন্ডের মধ্যে জবাব পেয়ে গেলাম। আমি ইন্ডিয়ান হাই কমিশনে ফোন করেছিলাম, সব শুনলাম। আপনি কি ওনার ভাগ্নে বলছেন? হ্যাঁ। আপনি এখন কোথায়? কক্সবাজারে কোথায় উঠেছেন? আমি এখন বলতে গিয়েও থেমে গেলাম। আমি কোথায় বলা কি উচিত হবে? যদিও বিজ্ঞানী মেজবাউদ্দিনের ভাই হাই কমিশন আমাদের এই গোপন নাম্বার দিয়েছে, তবুও আমি ফোনে হাত চেপে রহমান সাহেবকে নিচু গলায় বললাম, বলবো কোথায় আছি। ওদিক থেকে কামাল উদ্দিন বলে চলেছেন, কি হলো বলুন। হ্যালো, কি হলো? হ্যালো। একবার হাত সরিয়ে হ্যালো হ্যালো করে আবার চেপে ধরে বললাম, নিখোঁজ ডক্টর আহমেদের ভাই কামাল উদ্দিন, ইনি আমাদের কাল ফোন করেছিলেন। না, হে জেনি হুন, কইও না। যা, কেটে গেছে। কিন্তু পরক্ষণেই আগের নাম্বার থেকে আবার ফোন এলো। হ্যালো, হ্যাঁ লাইনটা কেটে গেছিল। হ্যাঁ বলুন, আপনি কোথায়? আপনাকে নিয়ে আসবো। আমি ফেনীতেই আছি। সে কি, হাই কমিশন থেকে যে বললো আপনি সিকিউরিটি নিয়ে কক্সবাজার আসছেন? প্রথমে তাই ঠিক ছিল, পরে ডিসিশন চেঞ্জ করেছি। ঢাকায় ফিরে যাব, সেখান থেকে কলকাতা। আপনার মামা ডক্টর মুখার্জিকে এখনো ট্রেস করা যায়নি, তাকে ফেলেই চলে যাবেন? রীতিমতো জেরা করছে। আমি কি করব, ওটা পুলিশ গোয়েন্দাদের ব্যাপার। বুঝলাম, জান তবে আমাদের নসিবে নেই, দেখা হলো না, ছাড়ি। কপালের ঘাম মুছলাম, সর্বাঙ্গ ভিজে গেছে। এতক্ষণ একটানা মিথ্যে বলে যাওয়া আমার অভ্যেস নয়। রহমান বললেন, ভাইরে একটা কাম করো, ওখানে ইন্ডিয়ান হাই কমিশনে ফোন করে জানাই দাও, হুটহাট কাউরে যেন আমাকে ফোন নম্বর না দেয়। ঘরের বেল আবার বেজে উঠেছে। রহমান বললেন, আসেন, খোলা আছে। 2 জন পুলিশ অফিসে ঢুকলেন। প্রথমজন বললেন, স্যার হেডকোয়ার্টার থেকে সব শুনছি, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কি করতে হইব কন? বসেন বসেন। আপাতত এই হোটেলের চারদিকে কিছু প্লেন ড্রেস ফোর্স মোতায়েন করেন। আমরা যে এনে আসি এটা যেন কেউ ঘুণাক্ষরেও না জানে। কি খাইবেন, চা না কফি? না স্যার, থ্যাংক ইউ, আমাকে ফোন নম্বর দিয়া যাইতাছি, কোনো দরকারে খবর দিবে। 2 জন বেরিয়ে গেলেন। বললাম, একটা কথা বলতে ভুল হয়ে গেল। কামাল উদ্দিন কোত্থেকে ফোন করেছেন জানাটা খুব দরকার ছিল। মোবাইলে তো নাম্বার স্টোর থাকে। রাইট, ঠিক কইছো। দাও দাও, আমি অহনি অগ ধরি। চটপট লাস্ট কলটার টুকরো কাগজে লিখলাম। ঝড়ের বেগে বেরিয়ে গেলেন মসিয়ার রহমান। আবার টেবিলে রাখা খুদে ফোনটা বেজে উঠেছে। আবার কেড়ে। হ্যালো, হ্যাঁ অর্ণব বলছো? হ্যাঁ, আপনি? আমি রঞ্জন সরকার, হাই কমিশন থেকে সব শুনেছি। বাপরে কি সাংঘাতিক, আমার না খুব খারাপ লাগছে। আমাদের জন্য তোমাদের এমন বিপদে পড়তে হলো। এখন কি করবে ভাই? ঠিক করিনি, দেখি। আপনারা সব ঠিকঠাক আছেন সুধাংশুবাবু? হ্যাঁ, আপাতত সব ঠিক।
আমরা সারাদিন এখানে বন্দি। বইমেলায় কলকাতার অন্যান্যরা অ্যাটেন্ড করছেন, তবে তার মধ্যেই 2 দিন ফোনে থ্রেট করেছে। তাই? কি বলছে? বলেছে তাড়াতাড়ি ফিরে যাও, নইলে তোমাদের সব কটার লাশ পদ্মায় ভাসবে। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, তা জানিয়েছি। তুমি কবে আসছো? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আজ সারাটা দিন হোটেলের এই ঘরে বন্দি। সকালে উঠে রহমান সাহেব বেরিয়ে গেছেন, তবে জানা গেছে কামাল উদ্দিন কক্সবাজার থেকেই ফোন করেছিলেন। কি যে করব কিছুই বুঝতে পারছি না। রহমান অবশ্য জানিয়েছেন কাল আমরা কক্সবাজার যাচ্ছি। তার আগে মামার খোঁজ যতটা নেওয়া যায় নিচ্ছেন। শাহজাহান স্টিমার থেকে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের জেরা করে বেশ কিছু নাম পাওয়া গেছে। বাংলাদেশ পুলিশ তাদের সন্ধান করছে। প্রায় 10 জন ধরা পড়েছে, বাকি 2 জন বেপাত্তা। শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছি আর 7-5 ভাবছি। আবার মোবাইল। নির্ঘাত রহমান ঘন্টায় ঘন্টায় ফোন চেক করছেন। কি এই যে সম্পূর্ণ অচেনা নম্বর। হ্যালো, কেডা? আপনি কে? আরে কর না, আপনি কি অর্ণব মানে টুকলু? এর মানেটা কি? আপনি কে বলছেন সেটাকে বলবেন তো। ফোন আপনি করেছেন। বুঝা ফেলাইছি, ঠিক বুঝা ফেলাইছি, আপনি টুকলু। না হইলে এমন শুদ্ধ ভাষা বিরাইতো না। ধরেন কথা কন। সর্বনাশ, আবার ঘামতে শুরু করেছি। ভাষা দিয়ে ধরে ফেললো। ফোনটা কেটে দেব কিনা ভাবছি, সেই সময় ওপার থেকে ভেসে এলো। হ্যালো। তরাক করে লাফিয়ে উঠেছি। আনন্দে পাগল পাগল লাগছে। যোগু মামা। মামা 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 তুমি কোথায়? কিন্তু অন্য প্রান্ত নিঃশব্দ, কোনো উত্তর এলো না। এতক্ষণ আপনি শুনছিলেন যোগু মামার কাহিনী রহস্য রাতের পদ্মায়। আজকের গল্প পাঠ তথা টুকলুর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। যোগু মামার চরিত্রে ছিলেন শ্রী নরেন ভট্টাচার্য। অন্যান্য ভূমিকায় আমার সাথে আজকে ছিল আর্য, সৌরভ, রৌনক, শুভ, ঋদ্ধি, শঙ্খ, স্নেহাদ্রি, ইন্দ্রনীল, পার্থ, রমাকান্ত, কৌশিক, প্রীতম, মৈনাক, রুভিনা, শুভম, তৃষা, দেবজিৎ, শ্রীরূপ, সৌভিক, কৌশিক দাস, দুর্বা, অর্কপ্রভ এবং রক্তিম। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। শব্দ সংযোজনে ছিল রণজয়। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ এবং আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটুকু আমাদের জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামত আমাদেরকে অনেকটা উৎসাহ দেয় আমাদের পরবর্তী নিবেদনগুলো আপনাদের জন্য আরও বেশি সুন্দর করে উপস্থাপন করার। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।